আচ্ছা শুনতে পাচ্ছেন শব্দটা? ভয় পেয়েছো নাকি? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন গল্প নিয়ে। গল্পটি লিখেছেন সুমাইয়া মনি আপু, খুবই জনপ্রিয় একজন লেখিকা। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি কমেন্ট করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি। গল্পটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। রাতে ঘুমাবার পর মনে হতে লাগলো কে যেন আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি বুঝতে পারি কেউ আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কিন্তু আমি যখন চোখ মেলে তাকাই তখন কাউকে দেখতে পাই না। এই বিষয়টা প্রায় এক সপ্তাহ পর্যন্ত আমার সাথে ঘটছে। আমি বুঝতে পারছি না কে আমার দিকে এভাবে তাকিয়ে থাকে। ও হ্যাঁ, আমার পরিচয় তো আপনাদের দেওয়া হলো না। আমি কারিমা আঞ্জুম, মাদ্রাসা ছাত্রী। আমার বাবা একজন শিক্ষক। সিরাজগঞ্জে থাকি আমরা। আমার মা নেই। আমি এই পৃথিবীর আলো দেখার পরেই আমার মা মারা যান। ফুফি আমাকে লালন পালন করে বড় করেন। আমার বয়স যখন 6 বছর তখন কোনো একটা কারণে আমার ফুফি মারা যায়। তারপর থেকেই বাবা আর আমি একা হয়ে যাই। বাবা মাকে প্রচণ্ড ভালোবাসত বিধায় বাবা দ্বিতীয় বিয়ে করেননি। সারাদিন কাটে আমার ব্যস্ততার মধ্য দিয়েই। মাদ্রাসা থেকে এসে রান্নাবান্না করি। রান্নার কাজ শেষ করে গোসল করে জোহরের নামাজ আদায় করে বাবার জন্য খাবার নিয়ে অপেক্ষা করি। বাবা আসলে বাবার সাথে বসে একসাথে খানা খাই। খানা খাবার সময় শুরু হয়ে যায় বাবার প্রশংসা। আমার রান্না ভালো হয়েছে, আমি নাকি খুব ভালো রান্না করি, এটা সেটা আরও কত কি। এভাবে কথা বলে খানা শেষ করি আমরা। বাবা আমাকে ভীষণ ভালোবাসে, তাই সব সময় হাসিতে মাতিয়ে রাখে আমাকে। মন খারাপ হলে বাবা এটা সেটা বলে মন ভালো করে দেয়। এভাবেই আমাদের সংসার চলতে লাগলো। অনেক কথা বলে ফেললাম, এবার গল্পে যাওয়া যাক। আমার বাবারা 3 ভাই। ছোট কাকার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ছোট কাকারা নবাবগঞ্জ থাকে। আমি আর বাবা নবাবগঞ্জ এসেছি আজকে। কাকার বড় মেয়ের নাম সুমাইয়া, দেখতে মাশাআল্লাহ। আপু একজন হাফেজা, তার পড়ালেখা শেষ, তাই কাকা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিচ্ছে আপুর। আপুর কোনো ভাই নেই। আপুরা 2 বোন। ছোট বোনের নাম মারিয়া, আমার বয়সী। এখানে আসার পর থেকে সারাদিন দুষ্টুমিতে কাটে আমার। আপুকে ছাদে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। সব মেয়েরা ও কাকিরা আপুর গায়ে হলুদ লাগিয়ে দিতে লাগলো। হলুদ দেওয়া শেষ করে আপুকে নিয়ে সবাই নিচে যেতে লাগলো। আমিও তাদের সাথে নিচে যেতে লাগলাম। হঠাৎ করে ছাদের বাম পাশের দিকে তাকিয়ে আমার চোখ থমকে যায়। আমি নিচে না গিয়ে হেঁটে একটু দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছি একটা পুকুরের দিকে। আমার অনেক ভালো লাগছে পুকুরটা। পুকুরের পানিতে রোদ্রের আলো পড়ে চকচক করছে পানিগুলা। চারদিকে পাখির কিচিকিচি ডাক। গাছগাছালিতে পুকুর পাড়টা আরো বেশি সুন্দর লাগছে। পুকুরের এক পাশে সিঁড়িওয়ালা একটা পাকা ঘাট আছে। বসার জন্য পাকা করানো 2টা বেঞ্চ আছে। আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আমাদের ওইখানে এইরকম পুকুর পাড় নেই। আমার মন ছুটে যাচ্ছে সেখানে যাবার জন্য। আমাকে না আসতে দেখে মারিয়া উপরে এসে দেখলো আমি সেই পুকুরের দিকে তাকিয়ে আছি। মারিয়া আমাকে ধাক্কা দিয়ে বলল, কারিমা, কি হয়েছে তোর? মারিয়ার ধাক্কায় আমার ধ্যান ভাঙলো। মুস্কি হেসে হাতের ইশারা দিয়ে পুকুরের দিকে দেখিয়ে বললাম, দেখ কত সুন্দর পুকুর পাড়টা। মারিয়া কারিমার হাতের ইশারায় পুকুরের দিকে তাকিয়ে কিছুটা ঘাবড়ে গেল। মারিয়া উত্তেজিত কণ্ঠে বলল, চল চল নিচে চল, এখানে দাঁড়িয়ে পুকুর পাড় দেখার দরকার নেই। আরে দাঁড়া না, একটু দেখতে দে। কারিমা, পুকুর পাড়ের দিকে তাকাস না, তুই নিচে চল আমার সাথে। কারিমার হাত ধরে টেনে সিঁড়ির কাছে নিয়ে এসে মারিয়া ঠাস করে দরজা বন্ধ করে আগের ন্যায় মারিয়ার হাত ধরে নিচে নিয়ে এলো। কারিমা নিচে এসে হাত ছাড়িয়ে নিল। জিজ্ঞেসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে তোর? এভাবে টেনে নিয়ে আসলি কেন? আর তখন কি বললি? পুকুর পাড়ের দিকে তাকাবো না কেন? মারিয়া কিছুটা ভয় পেয়ে যায়। মারিয়ার চেহারায় ভয় ফুটে উঠেছে, সেটা কারিমা বুঝতে পারছে। মারিয়া ভয়জড়িত কণ্ঠে বলল,
কিছু হয়নি, এমনিই তাকাতে না করেছিলাম। আমি গেলাম আপুর কাছে, তুই আয় আমার সাথে। কারিমা কিছুটা সন্দেহর চোখে মারিয়ার দিকে তাকালো। মারিয়ার ব্যবহার দেখে অবাক হলো কিছুটা। আমি, কাকি, আপু মারিয়াদের অনেকবার জিজ্ঞেস করেছিলাম ওই পুকুর পাড়ের কথা, কিন্তু তারা কোনো না কোনো অজুহাতে পুকুর পাড়ের কথাটা এড়িয়ে গিয়েছে। আমার ভীষণ রাগ হলো তাদের উপর, বিশেষ করে মারিয়ার উপর। কি এত লুকাচ্ছে আমার কাছ থেকে? আমি একা একাই সিদ্ধান্ত নিলাম আমি সেই পুকুর পাড়ে যাবই। যেই ভাবা সেই কাজ। বিয়ে পড়াবার সময় সবাই অনেক ব্যস্ত ছিল, তাই আমি সেই সুযোগে মারিয়াকে বাথরুমের কথা বলে বাসার পেছনের রাস্তা দিয়ে সেই পুকুর পাড়ে যেতে লাগলাম। হেঁটে হেঁটে সেই পুকুর পাড়ে এসে পড়ি আমি। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য পশ্চিম দিকে ডুবো ডুবো অবস্থা। এই দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগছিল। ঝিরিঝিরি বাতাস বইছে চারিদিকে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে না আসলে বুঝতেই পারতাম না আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। আমি বেঞ্চে বসে দুই চোখ বন্ধ করে ঝিরিঝিরি বাতাস ও পরিবেশটা উপভোগ করতে লাগলাম। খুব ভালো লাগছে এখানে এসে। কিছুক্ষণ পর আমার নাকে একটা সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো। হঠাৎ করেই পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। আমার কাছে খুব ভালো লাগছিল সুঘ্রাণটা। আমি চোখ না মেলেই প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলাম। খুব ভালো লাগছিল আমার কাছে, কিন্তু আমার কেমন যেন মনে হতে লাগলো আমার দিকে কে যেন তাকিয়ে আছে। আমি চোখ মেলে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মনের মধ্যে কেমন যেন ভয় ভয় কাজ করছে। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি দেরি না করে দৌড়ে বাসায় চলে এলাম। বাসায় এসে বুকের মধ্যে জোরে জোরে ফু দিতে লাগলাম। অন্য রুমে যাবার জন্য পা বাড়াতেই মারিয়ার সামনে পড়ি আমি। আমার দিকে কেমন সন্দেহের চোখে তাকিয়ে আছে। আমি আমতা আমতা করে বললাম, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? মারিয়া গম্ভীর গলায় বলল, কোথায় গিয়েছিলি? মানে পটি করতে। তুই তো জানিস তাই না? মারিয়া আর চোখে তাকিয়ে বলল, আমার তো মনে হচ্ছে না এটা। না মনে হলে মুড়ি খা। এটা বলে মারিয়ার কাছ থেকে অন্য রুমে চলে এলাম। মারিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ওর আপুর রুমে চলে গেল। আমি বিছানাতে ধূপ করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম কালকেও আমি যাব সেই পুকুর পাড়ে। মাগরিবের আজান হচ্ছিল। আপুকে বিদায় দিয়ে নামাজ পড়ে নিলাম। খাবার খেতে বসার সময় বাবা আমাকে কাপড় গুছিয়ে রাখতে বলল, কাল সকালে নাকি সিরাজগঞ্জে ফিরে যাবে। আমি এই কথাটা শুনে কিছুটা মন খারাপ করলাম, কিন্তু কিছুই করার নেই। রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে বাবা আর আমি সিরাজগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঘন্টাখানেক পর আমরা বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে রান্নাবান্নার কাজ সারতে সারতে রাত হয়ে গেল। বাবা আর আমি খাবার খেয়ে ঘুমাতে চলে এলাম। বিছানায় শোবার সাথে সাথে সারা রাজ্যের ঘুম আমার চোখে ভর করল। আমি ঘুমিয়ে গেলাম, কিন্তু মধ্যরাতে মনে হতে লাগলো কে যেন আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটু নড়ে চড়ে শুলাম। তারপরও মনে হতে লাগলো কেউ আছে আমার রুমে, যে আমাকে দেখছে। আমি উঠে ডিম লাইট অফ করে রুমের লাইট জ্বালালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। পানি খেয়ে আবারও শুয়ে পড়লাম। এমন করে প্রায় এক সপ্তাহ কেটে যায়। আজকেও আমার এরকমটাই মনে হতে লাগলো। আমি আজকে আর শুয়ে থাকতে পারলাম না। উঠে বসে লাইট অন করে চারিদিকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কেউ নেই রুমে। মনে মনে কয়েকশো গালাগালি করে আবার শুয়ে পড়লাম। ফজরের আজান শুনে আমার ঘুম ভাঙল। নামাজ আদায় করে রান্নাঘরে রান্না করতে লাগলাম। আজকে রুটি ভাজি করতে গিয়ে আমার ডান হাতটা অনেকটাই পুড়ে যায়। সেই কারণে বাবা আমাকে অনেক বকা দেয়। বাবা বলে সামনের মাসে কাজের মেয়ে ঠিক করে দেবে, আমাকে আর রান্না করতে হবে না। বকাবকি করে বাবা মাদ্রাসায় চলে যাই, আর আমাকে আজকে মাদ্রাসায় যেতে নিষেধ করে যাই। আমি ঘরে বসে বসে ঝিমাতে লাগলাম। হাদিসের বই বের করে পড়তে লাগলাম। হুট করে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। বাবা এসে আমাকে খানা খাইয়ে দেয়। রাতে হাতে মলম লাগিয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে বাবা তার রুমে ঘুমাতে যাই। আমিও শুয়ে পড়ি কিছুক্ষণ পর। আজকেও সেই একইভাবে কে যেন আমার দিকে তাকিয়েছিল। আমি আজকে আর উঠিনি। একবারে সকালে আমার ঘুম ভাঙল। উঠে বসে হাতের দিকে তাকিয়ে আমি দিলাম এক চিৎকার। আমার চিৎকার শুনে বাবা পাশের রুম থেকে দৌড়ে চলে আসে। জালাল হোসেন উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে মা তোর, এভাবে চিৎকার দিলি যে? বাবা,
বাবা আমার না না, বাবাকে এটা বলা যাবে না। বাবা এটা শুনলে টেনশনে পড়ে যাবে। কি রে মা, কি হয়েছে? চুপ করে আছিস কেন? বাবা আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই আমার হাতের উপর একটা টিকটিকি পড়েছিল, তাই আমি ভয় পেয়ে জোরে চিৎকার দেই। পাগল মেয়ে, এটার জন্য এত জোরে চিৎকার দেওয়া লাগে? আমি দুঃখিত বাবা। আর এভাবে চিৎকার দিবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। আচ্ছা। জালাল হোসেন রুম থেকে বেরিয়ে গেল। কারিমা ওর হাত কাঁথার ভেতর থেকে বের করে ওর সামনে ধরে ভালো করে দেখতে লাগলো। কারিমা ভয়ে ভয়ে বলল, আরে আমার হাত তো পুড়ে গিয়েছিল, তবে আমার হাত ভালো হলো কিভাবে? এটা কি হলো আমার সাথে? কে করলো এটা? বাবাকে না বলে ভালোই করেছি। ওহ, কে করলো এটা? কোনো ভূত নয় তো? না। আস্তে করে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। ওরে আমার কোমর! ধুর, কে করেছে সেটা পরে দেখা যাবে, আগে দুইটা খেয়ে নেই। কারিমা ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেতে বসলো। জালাল হোসেন খাবার খেতে খেতে বলল, মা তোমার হাত কি একটু ভালো হয়েছে? ব্যথা কমেছে হাতের? কারিমার খাবার গলায় আটকে গেল। হাতে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে সব পানি খেয়ে নিল। কি হয়েছে মা? কিছু না বাবা, আমার হাত ভালো হয়ে গেছে। আমার খাবার খাওয়া শেষ, আমি রেডি হয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য। তাড়াতাড়ি করে বলে রুমে চলে গেল। জালাল হোসেন একটু অবাক হলেন। খাবার শেষ করে মাদ্রাসায় চলে গেল কারিমাকে নিয়ে। মাদ্রাসা ছুটির পর কারিমা বাসায় এসে রান্নার কাজ সেরে ফেলল। জোহরের নামাজ আদায় করে বাবার জন্য খাবার নিয়ে অপেক্ষা করে। জালাল হোসেন আসার পর একসাথে খাবার খাই। জালাল হোসেন অনেকবার কারিমার হাতের কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু কারিমা কোনো না কোনো কথা বলে এড়িয়ে যায়। সারাদিন কারিমার এটা ভাবতেই সময় যায়। রাতে ঘুমানোর সময় দরজা জানালা ভালো করে আটকে নিল। ঘুমাবার আগে দোয়া দুরুদ পাঠ করে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে সেই একই ঘটনা ঘটল। কারিমার আবার মনে হতে লাগলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। কারিমা উঠতে গিয়ে উঠল না, ঘুমিয়ে আছে একভাবেই। ফজরের আজান শুনে কারিমার ঘুম ভাঙল। কারিমা নামাজ পড়ে ওর রুমের বিছানায় ঘুমাবার সময় যেই বালিশটিতে কারিমা ঘুমিয়েছিল, সেই বালিশের নিচে কতগুলা চকলেট পাই। কারিমা হা করে কতক্ষণ তাকিয়ে থাকে। হাতে নিয়ে চকলেটগুলো ভালো করে দেখতে লাগলো। এটা আবার কে রাখলো আমার বালিশের নিচে? বাবা? না, বাবা চকলেট নিয়ে আসলে তো আমাকেই দিবে, এভাবে আমার বালিশের নিচে রাখবে না। তাহলে কে রাখলো? ধুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। ধূপ করে বিছানায় বসে পড়ল। যাক, পরে দেখব নে, এখন রান্নার কাজ শেষ করে আসি। কারিমা চকলেট ড্রয়ারে রেখে রান্না করতে গেল। কারিমার রান্না করতেও মন চাচ্ছে না, অন্যমনস্ক হয়ে কাজ করছে। কোনো রকম রান্নার কাজ শেষ করে খাবার খেয়ে মাদ্রাসায় চলে এলো। ক্লাসেও মন দিতে পারছে না কারিমা, সব গুলিয়ে যাচ্ছে কারিমার। গুলিয়ে যাবারই কথা। এই ঘটনা যদি অন্য কারোর সাথে হতো তাহলে এতক্ষণে সে সারা রাষ্ট্র বাষ্ট করে দিত, কিন্তু কারিমা চুপ করে আছে। কারিমা কোনো রকম ক্লাস শেষ করে বাসায় এসে রান্না করে নিল। কারিমার মাথায় শুধু ওই চিন্তায় ঘুরপাক খাচ্ছে। সারাদিন কারিমা ভাবতে ভাবতে সময় পার করলো। আজ রাতে কারিমা জেগে থাকবে বলে সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। কারিমা অনেকক্ষণ জেগে থাকলো। কিছুক্ষণ পর আর কারিমা চোখ খুলে রাখতে পারল না। কখন যে ঘুমিয়ে গেল সেটাও নিজেও জানে না। ফজরের আজান শোনার সাথে সাথে কারিমা ধরফরিয়ে উঠল। তাড়াতাড়ি করে বালিশের নিচে হাত দিয়ে দেখে মুড়ানো কাগজের মতো। কারিমা সেই মুড়ানো কাগজ খুলে দেখে সেই কাগজের ভিতর কয়েকটা মিষ্টি। মিষ্টিগুলা ছিল বড় বড়। কারিমা সেই মিষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কারণ এই মিষ্টি কারিমা কখনো কোথাও দেখেনি। কারিমা মিষ্টিগুলা ফ্রিজে রেখে ফ্রেশ হয়ে রান্নার কাজ করতে লাগলো। কারিমার সাথে প্রতিদিনই একই ঘটনা ঘটছে। প্রতিদিনই কারিমা কোনো না কোনো জিনিস ওর বালিশের নিচে পাবেই। কখনো চুড়ি, কখনো পায়েল, কখনো চকলেট, অনেক কিছুই পায় কারিমা। কিন্তু কারিমা খুশি হলেও ওর মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, কে দিচ্ছে এই জিনিসগুলা? সে কিভাবে জানে আমি এগুলা পছন্দ করি? কারিমার সাথে প্রায় 1 মাস ধরেই এই ঘটনা ঘটছে। কারিমা প্রথম কে দিয়েছে এই চিন্তা করলেও এখন আর এই চিন্তা করে না। ও ওর মতোই থাকছে। কারিমা বুঝতে পারছে
কোনো এক অদ্ভুত শক্তি তাকে এগুলা দিচ্ছে। এভাবে প্রায় 1.5 মাস কেটে যায়। কারিমা ওর বাবাকে এই বিষয় কিছুই বলেনি। তবে ওর বাবা কারিমার চুড়ি, পায়েল ইত্যাদি জিনিসগুলা দেখে একটু অবাক হয়, কিন্তু কারিমাকে এই বিষয় কিছুই বলেনি। হঠাৎ একদিন কারিমার ছোট কাকাই কারিমার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। ছেলের বাড়ির মা ভাবিরা কারিমাকে দেখে পছন্দ করে এবং বিয়ে ঠিক করে ফেলে কারিমার। কারিমা রাজি না থাকলেও হ্যাঁও বলেনি। ওর বাবা যা বলবে তাই হবে। সব ঠিকঠাক করে সামনের সপ্তাহে কারিমার বিয়ে ঠিক হয়। কারিমাও তেমন খুশি নাই বিয়ে নিয়ে, কিন্তু ওর বাবাকে বিয়ে না করার বিষয়ে কিছুই বলতে পারছে না। পরের দিন সকালে কারিমার বাবার কাছে খবর আসে ছেলেপক্ষরা না করে দিয়েছে, এই বিয়ে হবে না, কারিমাকে বিয়ে করবে না। জালাল হোসেন এই কথা শুনে কিছুটা ভেঙে পড়ে। ছেলেপক্ষদের কাছে অনেকবার জিজ্ঞেস করে কেন তার ছেলে বিয়ে করবে না, কিন্তু কোনোভাবেই কারণটা তাদের ছেলে বলে না। জালাল হোসেন রাগে জেদে অন্য ছেলে দেখতে শুরু করে কারিমাকে বিয়ে দেওয়ার জন্য। অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করলেও পরের দিন ছেলেপক্ষরা না করে দেয় যে কারিমাকে তার ছেলে বিয়ে করতে পারবে না। জালাল হোসেন আরও ছেলে দেখতে লাগলো কারিমার জন্য, কিন্তু তারাও পরের দিন একইভাবে না করে দেয়, বিয়ে করতে পারবে না কারিমাকে। জালাল হোসেন আরও ভেঙে পড়ে। পরপর 5টি সম্বন্ধ ভেঙে যায়। সমাজের লোকেরা কি বলবে? হয়তো সবাই ভাববে কারিমার কোনো দোষ আছে, যার কারণে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। জালাল হোসেন এবার বড় হুজুরের কাছে যায় তার মেয়ে সম্পর্কে কিছু জানতে, কেন ওর বিয়ে হচ্ছে না। হুজুরের সাথে দেখা করে হুজুরকে তাদের বাসায় আসার জন্য বলে। হুজুর পরের দিন যাবে বলে ঠিক করে। পরের দিন হুজুর ঠিক সময় মতো কারিমাদের বাসায় আসে। বাসার ভেতরে পা রাখার সাথে সাথে বড় হুজুর বুঝতে পারে এই বাসায় একটি জিনের আনাগোনা আছে। জালাল হোসেনকে এই বিষয় কিছুই বলে না, শুধু কারিমার রুমে যাবে বলে ঠিক করে। জালাল হোসেন বড় হুজুরকে কারিমার রুমে নিয়ে আসে। বড় হুজুর ঠিক বুঝতে পেরেছে এই রুমেই জিনটি আসে। খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসপত্রগুলো দেখতে লাগলো। কিছুক্ষণ পর বড় হুজুর রুম থেকে বেরিয়ে যায়, আর যাবার সময় একটা তাবিজ কারিমার জালনা বরাবর বেঁধে দিয়ে যায়। জালাল হোসেনকে জিনের কথা বলে চলে যায়, কিন্তু কেন এই জিনটি এই বাসায় আসে, কি কারণে আসে, সেই বিষয় কিছুই বলেনি। পরের বার এসে বলবে জানিয়েছে। বড় হুজুর চলে যায় বাসা থেকে। আজকের রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাহিরে। জালনাগুলো জোরে জোরে বাড়ি খাচ্ছে। বাড়ি খাওয়ার শব্দে কারিমার ঘুম ভেঙে যায়। কারিমা চমকে ওঠে। বিছানায় বসে জানলার দিকে তাকিয়ে দেখে বাহিরে বৃষ্টি হচ্ছে। কারিমা বিছানা থেকে উঠে জানলার কাছে এসে জানলা বন্ধ করতে লাগলো। শেষের জানালা বন্ধ করার সময় কারিমা চোখ যায় ওদের বাড়ির নিচে। কে যেন একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, পরনে সাদা পাঞ্জাবি। কারিমা কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর জানালা বন্ধ করে দেয়। কারিমার মনের মধ্যে কেমন যেন সন্দেহ কাজ করছে, আর আজকে ওর রুমে কেউ আসেনি সেটা কারিমা বুঝতে পারে। কারিমার মনটা কেমন যেন ছটফট করছে। কারিমা দৌড়ে জানালার কাছে গিয়ে জানালা খুলে নিচের দিকে তাকিয়ে দেখে নিচে কেউ নেই। কারিমার মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। কেন জানি সেই অভয়টার কথা মনে পড়ছে, যাকে কিছুক্ষণ আগে দেখেছে কারিমা। কারিমার সারা রাত ঘুম হলো না। এপাশ ওপাশ ছটফট করতে করতে সারা রাত কেটে গেল। পরের দিন বড় হুজুর জালাল হোসেনকে তার সাথে দেখা করতে বলল। জালাল হোসেন কাজ শেষ করে বড় হুজুরের সাথে দেখা করতে যাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জালাল হোসেন বললেন, হুজুর কিছু কি জানতে পারলেন কি? বড় হুজুর গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, তোমার বাসায় একটা ইফিদ্রিস জিন আসা যাওয়া করে। জালাল হোসেন কথাটি শুনে কিছুটা ভয় পেয়ে গেল। জালাল হোসেন ভয়জড়িত কণ্ঠে বলল, কি বলছেন হুজুর, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আর সেই জিনটি কোনো সাধারণ জিন নয়, সেই জিনটি অনেক শক্তিশালী। ইফিদ্রিস নামের জিনগুলা অধিক শক্তিশালী হয়। জালাল হোসেন বললেন, সেই জিনটি আমার বাসায় কেন আসে, কী কারণে আসে? জিনদের যদি কাউকে ভালো লাগে তাহলে সে তার কাছে বারবার ছুটে যাবেই। আর আমি আমার পালিত জিনদের দিয়ে খবর নিয়ে জানতে পেরেছি
সেই জিনটি তোমার মেয়েকে খুব পছন্দ করে এবং ভালোবাসে। তোমার মেয়ের ঘরে এমন এমন জিনিস আছে যেগুলা জিন জগৎ থেকে আসা। সেগুলো আমি সেদিন দেখতে পেরেছি। তোমার মেয়েকে জিজ্ঞেস করে দেখো এগুলা কোথা থেকে পেয়েছে। ওই জিনটি খুব ভালো, সে তোমার মেয়ের কোনো ক্ষতি এখনো করেনি, আর বিয়েগুলা ওই জিনটি ভেঙে দিয়েছে। জালাল হোসেন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, এর থেকে মুক্তি পাবো কিভাবে হুজুর? সেই জিনটির সাথে আমার কথা বলতে হবে, তুমিও থাকবে আমার সাথে। কাল রাতে চলে এসো আমার বাসায়। ঠিক আছে হুজুর, আমি এবার আসি। জালাল হোসেন বাসায় এসে কারিমাকে সেই জিনিসগুলোর কথা জিজ্ঞেস করলো যেগুলো ওই জিনটি দিয়েছে। কারিমা ওর বাবাকে সব কথা খুলে বলে। জালাল হোসেন কারিমাকে অনেক বকা দেয়, কারণ এগুলা আগে বলেনি তাই। কারিমা মাথা নিচু করে সব কথা শুনে। জালাল হোসেন রুম থেকে বেরিয়ে যায় কারিমাকে বকাঝকা করে। এমনিতেই কাল রাত থেকে কারিমার মনটা খারাপ হয়ে আছে, আর এখন ওর বাবা বকাঝকা করেছে, এতে আরো মন খারাপ হয়ে গেছে কারিমার। কারিমা কি সেই না দেখা অভয়টাকে ভালোবেসে ফেলেছে সেটাও বুঝতে পারছে না। রাতে জালাল হোসেন বড় হুজুরের বাসায় আসে। বড় হুজুর আগে থেকেই তার খাস কামরায় বসা ছিল। সেই কামরাটায় বসে বড় হুজুর জিনদের সাথে কথা বলে। জালাল হোসেনকে একটা লোক সেই রুমে নিয়ে গেল। বড় হুজুর হাতের ইশারায় মাটিতে বসতে বলল। জালাল হোসেন মাটিতে বসে পড়ল। বড় হুজুরের এক লোক ঘরের লাইট অফ করে দিল। রুম পুরো অন্ধকার হয়ে গেল। বড় হুজুর মনে মনে দোয়া পড়তে লাগলো। কিছুক্ষণ পর রুমটা বেশ ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছে রুমে কেউ এসি ছেড়েছে। রুম থেকে সুন্দর একটা সুঘ্রাণ আসতে লাগলো। হঠাৎ করে মিষ্টি কণ্ঠস্বরে বড় হুজুরকে সালাম দিল। কণ্ঠের সুরটা খুব সুন্দর ছিল। আসসালামু আলাইকুম বড় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কেন ডেকেছেন জানতে পারি? আমি কেন ডেকেছি সেটা তোমার অজানা নয়। সে চুপ। বড় হুজুর জিনটিকে প্রশ্ন করল, তোমার নাম কি? আফরান তালশে ইশফাত। ইশফাত, তুমি কারিমাকে কোথায় দেখেছ? কিভাবে পেয়েছো কারিমাকে? আমি কারিমাকে নবাবগঞ্জ সেই পুকুর পাড়ে দেখেছি, যেই পুকুর পাড়টা মানুষদের জন্য অভিশপ্ত। বড় হুজুর বলে, সেখানে কিভাবে দেখেছ? ওই পুকুর পাড়টা অনেক বছর ধরে ব্যবহার করছি আমরা জিন জাতিরা। সেখানকার সব মানুষরা সেই পুকুর পাড়ের দিকে তাকাতে পর্যন্ত ভয় পাই, যাওয়া তো দূরের কথা। কারণ ওই পুকুর পাড়ে আমরা জিন জাতিরা অজু করি নামাজ পড়ার জন্য, তাই কোনো মানুষকে সেখানে আসতে দেই না। যদি কেউ ভুলবশতভাবে সেই পানি স্পর্শ করে তাহলে তার বড় ক্ষতি হয়। কেবল জিনদের জন্য সেই পুকুর পাড়টা। আমি সেদিন সেখানে অজু করতে যাই মাগরিবের নামাজ আদায় করার জন্য। সেখানে গিয়ে আমি কারিমাকে দেখতে পাই। কারিমা চোখ বন্ধ করে সেখানকার পরিবেশটা উপভোগ করছিল। আমি তখনই কারিমাকে পছন্দ করে ফেলি, আর প্রতি রাতে কারিমার রুমে গিয়ে কারিমাকে দেখি। বড় হুজুর, আমি কারিমাকে অনেক জিনিস দিয়েছি, কিন্তু কারিমাকে কখনোই স্পর্শ করে দেখিনি। এক নাগারে বলে থামে, ইশফাত, আমি জানি তুমি খারাপ জিন না, তবে তুমি কারিমার বিয়ে ভেঙে দিয়েছ কেন? আমি কারিমাকে ভালোবাসি, তাই ওর কারোর সাথে বিয়ে হবে সেটা আমি কিভাবে মেনে নেব? আমি কারিমাকে বিয়ে করতে চাই। তুমি জানো মানব ও জিন জাতির সাথে কখনোই মিল হয় না, তাহলে বিয়ে করবে কিভাবে? কারিমাকে যখন আমি ভালোবেসেছি তখন বিয়ে আমি কারিমাকে করবই। বিয়ে করে কারিমাকে আমি আমার সাথে করে জিন রাজ্যে নিয়ে যাব। তুমি কিন্তু ভুল করতে যাচ্ছ। আমি চাইলেই এখন তোমাকে আটকাতে পারি, সেটা তুমি জানো। বড় হুজুর, গোস্তাকি মাফ করবেন, আপনি চাইলেও আমাকে আটকাতে পারবেন না, কারণ আমি অনেক শক্তিশালী ও জিন রাজ্যের বাদশা। আমি যেটা বলেছি সেটাই করব। আমি কারিমাকে বিয়ে করব। আমার কথা আমি বলে গেলাম। এখন আপনারা কি করবেন সেটা আমি জানি না এবং জানতেও চাই না। কিছুক্ষণ পর ঘরটা আগের ন্যায় হতে লাগলো। চারদিক থেকে সেই সুঘ্রাণটা চলে গেল। তারা বুঝতে পেরেছে ইশফাত রুম থেকে চলে গিয়েছে। বড় হুজুর ও জালাল হোসেন রুম থেকে বেরিয়ে এলো। জালাল হোসেন করুণ কণ্ঠে বলল, কিছু একটা করুন হুজুর। আমি চাই না আমার মেয়ের সাথে জিনের বিয়ে হোক। আমার কিছুই করার নেই,
কারণ ইশফাত অনেক শক্তিশালী জিন, ওর সাথে মোকাবেলা করতে আমি পারবো না। জালাল হোসেন করুণ কণ্ঠে বলল, তাহলে কি আমার মেয়েকে ইশফাত ওর সাথে করে নিয়ে যাবে জিন রাজ্যে? আমি মনে করি তুমি অন্য কোনো ছেলে দেখতে শুরু করো, আর সেই ছেলেটিকে কারিমা ও ইশফাতের কথা বলো। যদি ছেলেটি সাহসী হয় তাহলে তোমার মেয়েকে সে অবশ্যই বিয়ে করতে রাজি হবে। বড় হুজুর, আমার জানা মতে এরকম কোনো ছেলে নেই, আপনার কাছে কি আছে? বড় হুজুর কিছুক্ষণ ভেবে বললেন, হ্যাঁ, আমার কাছে আছে। আমার ছাত্র, একজন ভালো ধার্মিক ছেলে, ওর নাম ইনসান। বাবা মা কেউ নেই ওর, ছোটকাল থেকেই আমার কাছে থেকে বড় হয়েছে। ও এখন একজন রোগীর কাছে গিয়েছে, তাকে দুষ্টু জিন আসর করেছে, সেটা তাড়াতেইও গিয়েছে, কালকে ফিরে আসবে। জালাল হোসেন বিনয় সুরে বলল, তাহলে আপনি ওই ছেলের সাথে কথা বলে দেখুন, আমি আমার মেয়েকে ওর সাথেই বিয়ে দিতে চাই। বড় হুজুর ছোট একটা তাবিজ দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, আর হ্যাঁ, এই তাবিজটা তোমার মেয়ের হাতে পরিয়ে দিও। জালাল হোসেন তাবিজটা হাতে নিয়ে বাসা থেকে বেরিয়ে এলো। রাতে খাবার খেয়ে জালাল হোসেন ও কারিমা শুয়ে পড়ল। জালাল হোসেন কারিমার হাতে সেই তাবিজটা বেঁধে দিয়েছে ঘুমানোর আগে। কারিমার কিছুতেই ঘুম আসছে না, দুদিন ধরে ওর মনটা কেমন ছটফট করছে না দেখা সেই মানুষটির জন্য। কারিমা আদেও জানে না সে কি মানুষ নাকি জিন, কারণ কারিমা জিন বিশ্বাসী। কারিমা এপাশ ওপাশ হয়ে বিছানা থেকে উঠে গেল, কিছুতেই ঘুমাতে পারল না। উঠে বারান্দায় চলে এলো। কারিমা কখনো বারান্দায় আসে না, আজ মন চাচ্ছে বারান্দায় আসতে, তাই দেরি না করে বারান্দায় চলে এলো। কারিমা আকাশের দিকে তাকিয়ে আছে, মুখে কোনো কথা বলছে না। এদিকে ইশফাত সেদিনের পর থেকে কারিমাদের বাসায় আসতে পারছে না, যেদিন থেকে বড় হুজুর জালনায় তাবিজ বেঁধে দিয়েছে। কারিমাকে না দেখতে পেয়ে ইশফাত পাগল হয়ে যায়, তাই ওদের নারকেল গাছের উপরে উঠে বসে এক নজর কারিমাকে দেখার জন্য। কারিমা যখন বারান্দায় আসে তখন ইশফাত অনেক খুশি হয়। ইশফাত খেয়াল করে দেখে কারিমার হাতে তাবিজ। ইশফাত বুঝতে পারে তাবিজটা কে দিয়েছে। ইশফাতের ভীষণ রাগ হয় এটা দেখে। ইশফাতও বুঝতে পারে কারিমার ঘুম না হবার কারণ। ইশফাত জানে কারিমাও মনে মনে ওকে ভালোবেসে ফেলেছে। ইশফাত মৃদু কণ্ঠে কারিমার নাম ধরে ডাকতে লাগলো, কারিমা, কারিমা। কারিমা ধরফরিয়ে ওঠে, ও বুঝতে পারছে ওর নাম ধরে কেউ ডাকছে। কারিমা চারদিকে ভালো করে দেখতে লাগলো, উত্তেজিত হয়ে খুঁজতে লাগলো চারদিকে, কিন্তু কারিমা কোথাও দেখতে পাচ্ছে না সেই অভয়টাকে। আবারও মৃদু সুরে কারিমাকে বলতে লাগলো, কারিমা, তোমার হাতে তাবিজটা খুলে ফেলো। কারিমা উত্তেজিত কণ্ঠে বলল, আপনি কে? কোথায় আপনি? কোথা থেকে বলছেন কথা? কারিমা, আমাকে দেখতে চাইলে তোমার হাতে তাবিজটা খুলে ফেলো। তোমার জানলা একটা তাবিজ আছে, সেটাও খুলে ফেলো। কারিমা দেরি না করে তাড়াতাড়ি রুমে চলে গেল। জানলার সামনে গিয়ে দেখে তাবিজটা জানলার ডান দিকে ঝুলানো, কালো সুতোয় বাঁধা ছিল। কারিমা তাবিজটা খুলে ফেলে, সাথে ওর হাতেরটাও। হঠাৎ করে সারা রুমে সুন্দর সুবাস ছড়াতে লাগলো। কারিমার কাছে সুবাসটা চেনা চেনা লাগছে। কারিমা চোখ বন্ধ করে মিষ্টি সুবাসটা উপভোগ করছে, একটা মাতাল করানো সুবাস। কারিমা কিছুটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। আবারও সেই মিষ্টি কণ্ঠে কারিমার নাম ধরে ডাকলো, কারিমা। কারিমা চোখ মেলে তাকাই, পেছন দিকে তাকিয়ে কারিমা মুগ্ধ হয়ে যায়। সাদা পাঞ্জাবি পরা একটা লম্বা সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে, দেখতে বেশ ফর্সা। ছেলেটার চেহারা দিয়ে নূরের আলো বেরিয়ে রুমের চারদিকে ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে। কারিমা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইশফাতের দিকে। ইশফাতও নয়ন ভরে ওর ভালোবাসার মানুষটাকে দেখছে। কারিমা নীরবতা ভেঙে মৃদু ও কাঁপা কাঁপা সুরে বলল, আপনি কি সেই লোক যে আমার বালিশের নিচে পায়েল চকলেট মিষ্টি রেখে যেতেন? ইশফাত নরম সুরে বলল, হ্যাঁ কারিমা, প্রথম যখন আমি তোমাকে পুকুর পাড়ে দেখেছি তখনই তোমাকে ভালোবেসে ফেলেছি। কারিমা ভয়জড়িত কণ্ঠে বলল, আপনি কি জিন? ইশফাত কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, আমি জিন। কারিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইশফাতের দিকে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। রুমের মধ্যে নীরবতা বিরাজ করছে। ইশফাত নীরবতা ভেঙে মৃদু সুরে বলল,
আমি জিন তাই বলে তুমি আমাকে ভয় পাচ্ছ কারিমা? আমি তোমার কোনো ক্ষতি করব না কারিমা, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। কারিমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঠিক ওইভাবেই ইশফাতের দিকে তাকিয়ে আছে। ইশফাত গম্ভীর গলায় বলল, এই পাগলি মেয়ে, কান্না করছো কেন? তোমার এই কাজল কালো চোখে কান্না মানায় না। তুমি যদি আমাকে তোমার কাছে আসতে নিষেধ করো, তাহলে আমি তোমার কাছে কখনোই আসবো না, চলে যাব তোমার জীবন থেকে। এটা আমার ভালোবাসার কসম। কারিমা দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে ইশফাতের বুকে ঝাঁপিয়ে পড়ল। অনেক শক্ত করে ইশফাতকে জড়িয়ে ধরল। ইশফাত পরম যত্নে কারিমাকে বুকে আগলে ধরল। কারিমা কান্নাজড়িত কণ্ঠে বলল, দয়া করে আপনি আমাকে ছেড়ে যাবেন না। আপনি চলে গেলে আমি একা হয়ে যাব। এই 2 দিনে আমি বুঝে গিয়েছি আমি আপনাকে কতটা ভালোবেসে ফেলেছি। আপনি যখন রাতে আমার কাছে আসেন, তখন আমার কাছে অনেক ভালো লাগে। আর যখন আমার বালিশের নিচে একটা একটা জিনিস রেখে চলে যান, তখন আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। আমার একাকিত্বের সাথী হয়ে এসেছেন আপনি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। দয়া করে আপনি আমাকে ছেড়ে যাবেন না, প্লিজ। ইশফাত কারিমাকে বুকের থেকে সামনে নিয়ে ওর হাত দিয়ে কারিমার চোখ মুছে দেয়। ইশফাত মুস্কি হাসি দিয়ে বলল, পাগলি মেয়ে, এভাবে কেউ কাঁদে নাকি? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। 7 জন্মের জন্য তুমি শুধু আমার। আমি তোমাকে আমার জিন রাজ্যের রানী বানাবো। কারিমা ইশফাতের কথায় কিছুটা লজ্জা পেল। ইশফাত বাঁকা হেসে বলল, মাশাআল্লাহ, লজ্জা পেলে আমার কারিমাকে খুব সুন্দর দেখাই। কারিমা এবার মাথা নিচু করে ফেলল। কারিমা মাথা নিচু করে মৃদু সুরে বলল, আচ্ছা, আপনার নাম কি? ইশফাত মৃদু হেসে বলল, আফরান তালশে ইশফাত। তুমি আমাকে ইশফাত বলে ডাকতে পারো। কারিমা মৃদু সুরে বলল, আপনার নামটা খুব সুন্দর, কিন্তু আমার কাছে আফরান নামটি ভালো লেগেছে। আমি কি আপনাকে এই নামটা ধরে ডাকতে পারি? ইশফাত মৃদু সুরে বলল, অবশ্যই, তুমি আমাকে আফরান বলেই ডেকো। কারিমা কিছুটা ভয় ভয় বলল, আচ্ছা ঠিক আছে, আপনি এখন চলে যান। আমার বাবা জানতে পারলে আমাকে বকা দিবে। ইশফাত কারিমার কপালে চুমু দিয়ে বলল, ভয় পেও না কারিমা, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব, আর তোমাকে আমার রানী করে নিয়ে যাব। তুমি ভালো থেকো, আর যাই হোক টেনশন করবে না। আল্লাহ হাফেজ। আস্তে আস্তে ইশফাত বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। কারিমা অবাক নয়নে সেদিকে তাকিয়ে আছে। একসময় রুম থেকে ইশফাতের অস্তিত্ব চলে গেল। কারিমার মন খারাপ হয়ে গেল। কারিমা বিছানায় গিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। সকালে জালাল হোসেন বড় হুজুরের কাছে এলো, কারণ জালাল হোসেনকে বড় হুজুর লোক পাঠিয়ে খবর দিয়েছে জালাল হোসেন বড় হুজুরের কাছে এসেছে। আসসালামু আলাইকুম। বড় হুজুর, আপনি আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। ইনসানের সাথে আমার কথা হয়েছে, ও তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছে। জালাল হোসেন মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ, আমি তাহলে বিয়ের আয়োজন শুরু করে দেই। হ্যাঁ, তাড়াতাড়ি আয়োজন শুরু করে দাও। জালাল হোসেন বড় হুজুরকে বলল, আমি কি ইনসানের সাথে দেখা করতে পারি? বড় হুজুর আস্তে করে ডাক দিল, কেন নয়, অবশ্যই। ইনসান, ইনসান, ইনসান। ইনসান পাশের রুম থেকে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। জালাল হোসেন আরও কিছুক্ষণ বড় হুজুর ও ইনসানের সাথে কথা বলে বাসায় চলে আসে। বড় হুজুর কালকেই ইনসান ও কারিমার বিয়ে হবে বলে জানিয়ে দেয়। জালাল হোসেন ইনসানকে খুব পছন্দ করে, তাই বিয়েতে রাজি হয়ে যায়। বাসায় এসে কারিমাকে বিয়ের কথা জানিয়ে দেয়। কারিমা মুখে হ্যাঁ না কিছুই বলে না। বাবার কথা শুনে আস্তে করে ওর রুমে চলে আসে। বিছানায় বসে ফুফিয়ে কান্না করতে লাগলো। খুব বেশি মনে পড়ছে আফরানের কথা। একটিবার দেখা করার জন্য মন ছুটে যাচ্ছে কারিমার। কারিমা মুখে বালিশ চেপে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর কারিমা কান্না থামিয়ে দেয়। কান্নাজড়িত কণ্ঠে বলল, না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। নিজেকে শক্ত রাখতে হবে। আফরানের জন্য অপেক্ষা করব আমি। হে আল্লাহ, আমার ও আফরানের ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে ওর সাথেই যেন আমার মিল হয়। আমি তোমার কাছে এইটুকুই চাই। লাল বেনারসি শাড়ি পরে বসে আছে কারিমা। কিছুক্ষণ আগেই বিয়ে হয়েছে কারিমার। কারিমা ভাবতেই পারেনি ওর অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে। পাথরের মতো বসে আছে কারিমা।
মুখ থেকে কোনো কথা তো দূর, চোখ থেকে পানিও পড়ছে না। মারিয়া এটা ওটা বলে যাচ্ছে, কিন্তু কারিমা কোনো কথা বলছে না। আজকের দিনটিতে মাকে খুব বেশি মনে পড়ছে কারিমার। হঠাৎ করে ড্রয়িং রুমে চেঁচামেচি শুনতে পেলে ওরা। জোরে জোরে চিল্লিয়ে কথা বলছে সবাই। ভেতরে সবাই কিছুটা অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর চেঁচামেচি কমে গেল। এবার কারিমাকে বিদায় দেওয়ার পালা। কারিমাকে মারিয়া বোরকা পরিয়ে দিল। জালাল হোসেন কারিমার হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এসে কারিমার হাত ওই ছেলেটির হাতে দিয়ে কান্না ভরা কণ্ঠে বলল, আমার কারিমাকে দেখে রেখো, ভালো থাকো তোমরা, সুখে থাকো তোমরা। কারিমার এই কথা শুনেও কোনো প্রতিক্রিয়া হলো না, আগের মতোই পাথর হয়ে আছে। ওই ছেলেটি কারিমার হাত ধরে বাইরে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল। কারিমা সেই পাথরের মতো বসে আছে। ওর পাশে যে অন্য কেউ বসে গাড়ি চালাচ্ছে সেটা কারিমা বুঝতেও পারছে না। একবারের জন্য পাশের ছেলেটির দিকে তাকায়নি কারিমা। দুইজনের মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা বড় হাবিলের সামনে। ওই ছেলেটি নেমে কারিমার হাত ধরে গাড়ি থেকে নামালো। কারিমার অস্বস্তিকর ফিল হচ্ছে, অন্য কোনো ছেলে ওর হাত ধরেছে তার জন্য। কারিমা হাবিলের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ওর মনে হচ্ছে ও কোনো রাজপ্রাসাদের ভেতরে যাচ্ছে। ওর মনে অনেক প্রশ্ন জাগছে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছে না। সেই ছেলেটি কারিমার হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে একটা কামরায় নিয়ে এলো। কারিমা কামরাটি দেখে অবাক হলো, চারদিকে ভালো করে তাকিয়ে দেখতে লাগলো। কারিমা মনে মনে বলল, আমি কোথায় এসে পড়লাম? এটা রুম নাকি খেলার মাঠ? আল্লাহ, আমাকে কোথায় নিয়ে এলে? ভয় নেই, তোমার কোনো ক্ষতি হবে না কারিমা, এটা আমার বাড়ি। কারিমা কণ্ঠের স্বরটা শুনে পেছন দিকে তাকালো, কারণ ওর এই কণ্ঠের স্বরটা চেনা চেনা লাগছিল। পেছন দিকে তাকিয়ে দেখে এ আর কেউ নয়, আফরান। আফরানের মুখে সেই মিষ্টি হাসি লেগেই আছে। কারিমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে। আফরান মুস্কি হেসে বলল, কারিমা, ভয় পেয়েছ নাকি? আমি তোমার আফরান, চিনতে পেরেছ আমাকে? কারিমা দৌড়ে এসে আফরানকে জড়িয়ে ধরল। আফরান ও কারিমাকে জড়িয়ে ধরল। কারিমার চোখের কোণ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কারিমা কান্নাজড়িত কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম আপনাকে হারিয়ে ফেলেছি, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আফরান মৃদু সুরে বলল, পাগলিটা আমার, কান্না থামাও, বলছি। আমি তোমাকে বলেছিলাম না টেনশন করবে না, আমি ঠিক তোমার কাছেই চলে আসব। দেখো, আজ তুমি আমার হয়ে গিয়েছো, তুমি শুধু আমার কারিমা, শুধু আমার। কারিমা চুপ। আফরান কিছুটা ধমকের সুরে বলল, কারিমা, কান্না থামাও বলেছি, প্লিজ। কারিমা ব্রুকুসকে বলল, এটা কিভাবে হয়েছে? আর বিয়ে পড়াবার পর চিল্লাপাল্লা হয়েছিল, সেটা কি জন্য? আফরান কারিমার নাক ওর হাত দিয়ে ছুঁয়ে দিয়ে বলল, যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটি মানে ইনসান, ও আমার বন্ধু। ইনসানের সাথে দেখা করে ওকে আমি সব কথা বলি। ইনসান আমাকে বুদ্ধি দেয়, আমাকে বলে ওর রূপ ধরে বিয়ের আসরে যেতে, আর ইনসান লুকিয়ে থাকবে। বিয়ের কাজ শেষ হলে তারপর সবার সামনে আসবে ইনসান। তুমি তো জানো জিনেরা পাওয়ারফুল, যে কারো রূপ ধরতে পারি আমরা। আমিও ইনসানের কথা মতো বিয়ের আসরে যাই, এবং বিয়ের কাজ সম্পন্ন হবার পর ইনসান সবার সামনে আসে। বড় হুজুর ও তোমার বাবা এই বিয়ে কিছুতেই মেনে নিতে চাচ্ছিল না। ইনসান অনেক বুঝিয়ে বলে, তারপরও তারা আমার সাথে তোমাকে দিবে না বলে দিয়েছে। আমি রাগ করে বলি, সব সারখার করে দেব এবং তোমার ক্ষতি করে দিব। তারপর গিয়ে তোমার বাবা ও বড় হুজুর মানতে বাধ্য হয় তোমার আমার বিয়ে। তারপর তোমাকে আমার সাথে নিয়ে আসি। বুঝতে পেরেছো আমার রানী? কারিমা হাসি দিয়ে বলল, বাহ, ভালোই তো চাল খাটিয়েছেন আপনারা। যাক, ভালোই হয়েছে। ইনসান ভাইকে একটা ধন্যবাদ দেওয়া দরকার, সেটা না হয় পরেই দিবে। এবার চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। এই কথা বলে কারিমাকে কোলে উঠিয়ে নেয়। কারিমা ওর হাত দিয়ে আফরানের গলা জড়িয়ে ধরল। আফরান কারিমাকে বড় একটা বারান্দায় ফুলের একটা দোলনার সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। কারিমা চারদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। বারান্দার পাশে ছিল গোলাপ ফুল গাছ, মাঝারি আকারে গোলাপ ফুল ফুটেছিল। আকাশে ছিল চাঁদ, সামনে বড় একটা সুইমিং পুল ছিল। চাঁদের আলো সুইমিং পুলের উপর পড়ছে, দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। কারিমা মুগ্ধ হয়ে চারদিকে ভালো করে দেখতে লাগলো। আফরান কারিমার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে।
কারিমা হাসি দিয়ে বারান্দার গ্রিল ধরে বলল, অনেক সুন্দর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আফরান কারিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে হাসি দিয়ে বলল, শুধু কি ধন্যবাদ দেবে, অন্য কিছু দেবে না? কারিমা লজ্জায় পড়ে যায় আফরানের কথাই। থাক, তোমাকে কিছু দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। আফরান কারিমাকে সামনের দিকে ঘুরিয়ে ওর ঠোঁট কারিমার ঠোঁটে মিলিয়ে দিল। দুজনে হারিয়ে গেল ভালোবাসার এক অজানা সাগরে। বেখেয়ালিতে এঁটো পানি ফেলতে গিয়ে একজন যুবককে ভিজিয়ে দেয় কারিমা। তার সারা শরীরে এঁটো পানিতে মাখো মাখো। তার পরনে ছিল পাঞ্জাবি টুপি। সুন্দর দেহের অধিকারী লম্বা চওড়া সুদর্শন যুবক, চেহারা দিয়ে যেন নূর ছড়াচ্ছে। এমন শোভনীয় একজন ব্যক্তির আদলে এঁটো পানি লেগে আছে দেখেই কারিমা মুখের ওপর ওড়না চেপে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়। সে মোটেই প্রস্তুত ছিল না এমন পরিস্থিতির সম্মুখীন হবার। এদিকে মাগরিবের আজানের ধ্বনি আরও তীব্র হতে লাগলো। চারদিক থেকে আওয়াজ শোনা যাচ্ছে মুয়াজ্জিনদের। যুবকটি কারিমার দিকে শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে। আদলে নেই তার রাক্ষোভ, যেন সে কারিমাকে দেখে কোথাও হারিয়ে গেছে। মুখের উপর ওড়না চেপে ধরা অবস্থায় মৃদু সুরে ক্ষমা করবেন বলেই এক প্রকার ছুটে পালিয়ে আসে। যুবকটি তাকে কিছু বলার সুযোগ পেল না। কারিমা চলে যাবার পরেও তার তন্দ্রা যেন নাহি কাটিল। শূন্য স্থানে দৃষ্টি নিবদ্ধতার, যেন কোনো ঘোরের মাঝে আটকে রয়েছে সে। অন্য প্রান্তে কারিমা নিজ কামরায় এসে পেরেশানিতে পাইচারিতে ব্যস্ত। যুবকটির কথা ভাবছে। বড্ড কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়ে ফেলেছে। দুপুরের এঁটো থালাগুলো কারিমা মাঝে মধ্যে ধুয়ে রাখে, কিন্তু তার কখনো বালতির এঁটো পানি ফেলতে মনে থাকে না। বেশিরভাগ সময়েই দাদি তাকে ফেলার কথা মনে করিয়ে দেয়। আজ একটু দেরি হয়ে গেছে পড়া ছেড়ে উঠতে। উপন্যাস পড়ার নেশা আছে কারিমার। আসরের নামাজ পড়ে একটি উপন্যাস পড়তে বসেছিল। ভেবে রেখেছে মাগরিবের সময় পানি ফেলে একসাথে অজু করে তবেই ঘরে আসবে। যেই ভাবা সেই কাজ, সেই ভাবা অনুযায়ী কাজ করে কারিমা। বাড়ির আঙিনার ঠিক পেছন দিকে একটা পরিত্যক্ত ডোবা রয়েছে। সেই স্থানে এঁটো পানি ও ময়লা ফেলা হয়। দ্রুত কাজ সারতে গিয়ে বিদঘুটে একটি কাণ্ড বাঁধিয়েছে। একে তো যুবকটির সঙ্গে তার চোখাচোখি হয়েছে, দ্বিতীয় তাকে অপরিষ্কার পানিতে অর্ধ গোসল করিয়ে দিয়েছে। তার উপর বালতি সেখানে ফেলে এসেছে। এই মুহূর্তে নিজেকে জঘন্যতম অপরাধী বলে মনে হচ্ছে তার। ধার্মিক পরিবারের মেয়ে কারিমা। বাহিরের জগতে তাকে বোরকা, হাতে পায়ে মোজা পরিধান করে বের হতে হয়। তার মনে যেমন অনুশোচনাবোধ কাজ করছে, তেমন অস্থিরতাও ক্রমশ বাড়ছে। হঠাৎ মাথায় একটি প্রশ্ন উদয় হয়। ডোবাটি অপরিষ্কার, মানুষের আনাগোনা তেমন নেই। সেখানে সাদা জোব্বা, টুপি পরিধান এমন সুদর্শন যুবক কি করছে? মাথায় বিদঘুটেভাবে ঘুরঘুর করছে প্রশ্নটি। তাড়াহুড়ায় যুবকটিকে দেখে পালিয়ে এসেছে। বুক কেমন ধরফর করছে তার। আজানের ধ্বনি শেষ হবে ভাব। আপাতত এসব উপেক্ষা করে কারিমা নামাজের জন্য প্রস্তুতি নাই। বাহিরে বের না হয়ে কলস থেকে পানি ঢেলে বারান্দায় বসে অজু সেরে নামাজে দাঁড়াই। কিছুক্ষণ বাদে পাশের কামরা থেকে জুলেখা বানুর ডাক পড়ে। তিনি তার নাতির কাছে সুপারি চাইছে পান খাওয়ার জন্য। কারিমা, আমার একটু সুপারি দিয়ে যাও বনু। অপর কামরা থেকে কারিমা বলল, আসছি দাদি যান। সুপারি নিয়ে দাদির নিকট এলেন কারিমা। তার পাশে বসে এগিয়ে দিল সুপারি। জুলেখা বানু পান সাজিয়ে মুখে পুরে নিলেন। পাশের কামরা থেকে কারিমার আম্মু তহুরা বেগম এসে বললেন, চা করেছি আম্মা, পান মুখে দিলেন যে? আমারটা ফ্ল্যাক্সে করে রেখে দিও, পরে খাবো। আচ্ছা বলে তিনি চলে গেলেন। কারিমা তার দাদির কাছে কিঞ্চিত উত্তেজিত হয়ে প্রশ্ন রাখে, দাদি যান, জিনভূত বলতে কি কিছু আছে? জুলেখা বানু পানের পিক বালতিতে ফেলে বললেন, তুমি একজন হাফেজা, কোরআনে জিন সম্পর্কে পড়েছ নিশ্চয়ই। তা পড়েছি, কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই, তারা কি সত্যি আছে? জুলেখা বানু কারিমাকে বলে, আল্লাহ মানুষ জাতির সঙ্গে জিন জাতিকেও সৃষ্টি করেছেন, তারাও আমাদের দুনিয়াতে বসবাস করে। কারিমা এবার প্রশ্ন করে, আমরা তাদের দেখতে পাই না? না, জিন আমরা দেখি কিন্তু বুঝতে পারি না। জিনেরা সুরত পাল্টায়, কুকুর, বিড়াল ও সাপের, এবং কিছু মানুষের। আর তাদের প্রকৃত অবস্থা সুফি সাধকরা দেখলেই বুঝতে পারে। জিন আসলে 4 মাত্রার প্রাণী। মাত্রার হিসাব থেকে দেখলে জিনের জগৎ 5 মাত্রা দিয়ে গঠিত। তাই জিন আমাদের দেখতে পারে, এবং আমরা 3 মাত্রার প্রাণী, তাই জিনকে আমরা দেখতে পারি না।
জিন হলো সেই প্রাণী যে স্থানকাল মাত্রায় 4 মাত্রা অবস্থান করে, আর মানুষ 3 মাত্রায় অবস্থান করে। তাই আমরা কখনো জিনকে দেখতে পারবো না। কারিমা মন দিয়ে শুনল দাদির কথা, পর মুহূর্তে আবার প্রশ্ন করল, দাদি যান, তারা কোথায় বেশি চলাফেরা করে? তারা বিভিন্ন স্থানেই অনায়াসে চলাফেরা করতে পারে, তবে তারা কোলাহলবিহীন রাস্তা ঝোপঝাড় দিয়ে বেশি চলাফেরা করে। কারিমা ভাবতে বসলো সেই যুবকটির কথা। তাকে কেন জানি জিন বলে ঠেকছে তার। উষ্ণ ভয়ে যেন কেঁপে উঠল কারিমার বদনখানি। তার দাদি চান জিজ্ঞেস করলেন, হঠাৎ জিনভূত নিয়ে প্রশ্ন করলে, কিছু হয়েছে নাকি বনু? না দাদি যান, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, তবে হ্যাঁ, তুমি কিন্তু কোলাহল, পরিত্যক্ত বাড়িঘর বা ডোবার দিকে একা কখনোই যাবে না। সেখানে যাওয়া তোমার জন্য নিষেধ। জি দাদি যান। যাও, গিয়ে চা খেয়ে পড়তে বসো। করিম কোথায়? কারিমা বলে, নামাজ পড়ে এখনো ফেরেনি বাসায়। ঠিক আছে। কারিমা মায়ের নিকট গেল। জুলেখা বানু তসবি টানতে আরম্ভ করলেন। কারিমা পাশের কামরায় বসে চা পান করছে। তার মনে সেই যুবকটিকে নিয়েই চিন্তাভাবনার উদয় হচ্ছে। দাদি জানের কথা অনুযায়ী তাহলে কি সেই যুবকটি জিন হবে? নিজেকে নিজে প্রশ্ন করে কারিমা। আর রাতেও অনেকটা সময় যুবকটির কথা ভেবেছে, কিছুতেই হিসাব মিলাতে সক্ষম হচ্ছে না। এক পর্যায়ে ঘুমিয়ে যায়। ফজরের আজানের সময় মায়ের ডাকে ঘুম ভাঙে কারিমার। ঘুম ঘুম চোখে বাহিরে আসে অজু করার জন্য। আবসা আলোয় উঠানের মাঝ বরাবর লাল বালতিটি নজরে আসে কারিমার। কালকের ঘটনা মনে পড়ে যায় তার। নিমেষেই চোখের ঘুম উধাও। ডানে বামে তাকিয়ে বালতির দিকে ফিরে। তার অনুমান যদি সঠিক হয়, তাহলে নিশ্চয়ই এই বালতিটি সেই জিন যুবকটি এখানে রেখে গেছে। হতাশ হয়ে যায় সে। ইস, কাল কি ভুলটাই না করে ফেলেছে। নিজের উপর ক্ষোভ জন্ম নেয় তার। আব্দুল মতিন বড় হুজুর তাসাদ্দুক আহমেদের সঙ্গে দেখা করতে এসেছে। জরুরি তলব দিয়েছে তাকে। মতিন সাহেব তার চেম্বারে প্রবেশ করার পর বড় হুজুরের সহপাঠী বের হয়ে গেলেন। এখন তারা দুইজন আছেন কক্ষে। সালাম আদান প্রদান করার পরে কথোপকথন শুরু হয়। তাসাদ্দুক আহমেদ বললেন, এখন আর কোনো সমস্যা হচ্ছে? না হুজুর, কারিমা এখন ভালো আছে। খেয়াল রেখো তাবিজ যেন খুলে না যায়। আর নতুন একটা তাবিজ দিলাম, এটা বাহুতে পড়তে বলো কারিমাকে। মতিন সাহেব হাতে নিলেন তাবিজটি। তাবিজটি সাদা কাগজে মুড়িয়ে পাঞ্জাবির পকেটে পুরে নিলেন। আর হ্যাঁ, কাল একজন রোগী আসবে, তুমি থেকো আমার সঙ্গে। জি থাকবো। আধা ঘন্টা পর তিনি বাড়ি ফিরে এলেন। কারিমাকে ডেকে তাবিজটি পরে নিতে বললেন। আব্বুর কথা অনুযায়ী ডান হাতে তাবিজটি পরে নিলেন। ফুলতলি নামে একটি গ্রামে আব্দুল মতিন তার পরিবার নিয়ে বসবাস করেন। মতিন সাহেবের বাবা মারা গেছে কোনো এক দুর্ঘটনায়। তার মা জুলেখা বানু এখনো জীবিত। তার এক ছেলে এক মেয়ে। ছেলে ছোট, নাম করিম। মেয়ে বড়, নাম কারিমা। কারিমা হেফজ বিভাগ শেষ করে কিতাব বিভাগে পড়ছে, আর করিম হেফজ বিভাগে পড়ছে। মতিন সাহেব একটি মাদ্রাসার শিক্ষক। তিনি কোনো কারণে কারিমাকে নিয়ে বেশ চিন্তিত থাকেন। আজ যে তাবিজটি এনেছে সেটি বাদেও কারিমার শরীরে আরো 2টি তাবিজ রয়েছে, যেটা কারিমাকে রক্ষা করে। তহুরা বেগম মৃদুস্বরে বললেন, আপনি গোসলে যাবেন না? মতিন সাহেব ঘাড় ঘুরিয়ে স্ত্রীর পানে চেয়ে বললেন, গামছাটা দাও। দিচ্ছি। কারিমাকে আবার তাবিজ দিয়েছেন? বড় হুজুর দিল। ওহ। তিনি চুপ করে রইলেন। গামছা নিতে পাশের কামরায় এলেন। তখনই মাথায় ঘোমটা দেওয়া কারিমার উপর নজর পড়ে তার। তার মেয়ে দেখতে ভীষণ সুন্দরী, কাচি হলুদ ফর্সা গায়ের রং। চেহারার পাশাপাশি সুন্দর চরিত্রের অধিকারী কারিমা। মেয়ের বয়স 20-এ পা রাখার আগেই ঘটে গেছে কত শত ঘটনা। মাঝে মধ্যে তার ভীষণ ভয় হয় মেয়েকে না হারিয়ে ফেলে। কই গো, গামছাটা নিয়ে আসো। মতিন সাহেবের হাঁক শুনে চৈতন্য ফিরে পেলেন তহুরা বেগম। ছোট দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেলেন পাশের রুমে। আজ কারিমা আসরের নামাজ পড়ার পরপরই ডোবায় পানি ফেলতে যাই। মনে ভয়ের রেশ থাকলেও ক্রুক্ষেপ করে না। প্রথমে পুরো ডোবাটি পর্যবেক্ষণ করে নেয়। তারপর পানি ফেলে ফিরে আসার সময় হঠাৎ গলাকাকারির আওয়াজ ও সঙ্গে একটি যুবকের মিষ্টি কণ্ঠস্বর শুনতে পাই। পানি ফেলার আগে একটু দেখে নেবেন আশেপাশে কেউ আছে কিনা। ভয়ে কিঞ্চিত কেঁপে উঠল কারিমা। পেছন ফিরে তাকানোর সাহস হচ্ছে না। সে যেন জমে গেছে। ঠিক বুঝে নিয়েছে ইনি কালকে সেই যুবকটি। কারিমাকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে
যুবকটি পুনরায় বলল, কাল একটুর জন্য মাগরিবের নামাজ কাজা হয়নি, আমাকে পুনরায় গোসল করতে হয়েছে। কারিমা যেন লজ্জিত বোধ করল তার কথাই। কালকের কৃতকর্মের জন্য অনুতপ্ত সে। মনে পড়লেই ভীষণভাবে অনুশোচনায় ভোগে। মাথা নত রেখে ঠায় দাঁড়িয়ে রয়। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি, আপনি তো ইচ্ছা করে ফেলেননি। কারিমা এবার মুখের ওপর ওড়না দিয়ে পেছন ফিরে কিছু বলতে যাবে, তখনই সাদা রঙের একটি বিড়ালকে দেখে বিস্ময় বিমূঢ় হয়ে এক কদম পিছিয়ে আসে। পুরো ডোবার পানে বিস্ময়ম্বিত একবার নজর বলিয়ে বিড়ালটিকে ছাড়া আর কাউকেই দেখতে পেল না কারিমা। তার বুঝতে অসুবিধা হয় না, এতক্ষণ একটি বিড়ালই তার সঙ্গে কথা বলেছে। আজ নিশ্চিত হলো সে একটি জিন। বালতি ফেলে ছুটে পালায় কারিমা। সেখানে উপস্থিত সাদা রঙের বিড়ালটি কিঞ্চিত বিরক্ত হয়ে এক পা মুখের উপর তুলে দেয়। কারিমা যে তাকে বিড়াল বেশে দেখে ভয় পালিয়েছে সেটা ঢের বুঝতে পারে। কিছুটা হতাশ জড়িত কণ্ঠে বলল, আজকেও বালতি আমার দিয়ে আসতে হবে। পরের দিন বড় হুজুরের কাছে আসে মতিন সাহেব। 18 বছর বয়সী একজন তরুণীকে জিনে ধরেছে, এই জন্যই কাল তাকে সঙ্গে থাকার কথা বলেছিল। মেয়েটি কালো বোরকা পরিধান করে বসে আছে। একটি মাঝারি কামরায় মেয়েটিকে বসানো হয়। তার মা বাবা পাশের মাদুরিতে বসে রয়েছে। মতিন সাহেব ও বড় হুজুর এগিয়ে এলেন। বড় হুজুর তার সহপাঠী সাকিবকে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে বললেন। মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলেন বড় হুজুর, নাম কি আপনার? তার ওপর কেন ভর করেছেন? মেয়েটি হেলে দুলে পুরুষের আওয়াজ তুলে কর্কশ কণ্ঠে জবাব দিল, সামিউল নাম আমার। আনিয়ানাকে আমার পছন্দ হয়েছে, ওকে আমি বিয়ে করে আমার রাজ্যে নিয়ে যেতে চাই। এটা কখনো সম্ভব নয়। জানা সত্ত্বেও কেন তাকে কষ্ট দিচ্ছেন? সে গম্ভীর কণ্ঠে বলল, সম্ভব করব। আনিয়ানা আমার, আমি ওকে ভালোবাসি। আপনার ভালোবাসাকে কখনোই প্রাধান্য দেওয়া হবে না, আপনি চলে যান। চেঁচিয়ে বললেন, না, আনিয়ানাকে আমি চাই, ওকে আমি নিয়ে যাব। আমি আপনাকে সুন্দরভাবে বোঝাতে চাইছি। আমি যাব না, বুঝিয়ে লাভ নেই। বড় হুজুর মতিন সাহেবকে হাতের ইশারায় পানি নিতে বললেন। তিনি সাকিবের হাত থেকে পানি নিয়ে আনিয়ানার গায়ে ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিকট আওয়াজ তুলে আনিয়ানার ভেতর থেকে সামিউল নামের জিনটি বেরিয়ে গেল। আনিয়ানা জ্ঞান হারিয়ে ফেলে। ঝড়ের বেগে দমকা হাওয়া উন্মুক্ত জ্বালানা দিয়ে বেরিয়ে যায়। বোঝা যাচ্ছে জিনটি চলে গেছে। বড় হুজুর একটি তাবিজ আনিয়ানার বাবার হাতে দিলেন। তারপর বললেন, এটা পরিয়ে দিবেন বাহুতে, তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিবেন, তাহলে জিনটি তাকে ছেড়ে দিবে। জি হুজুর। মেয়েকে নিয়ে তারা চলে গেলেন। মতিন সাহেব বড় হুজুরের নিকট প্রশ্ন রাখেন, এটা নিশ্চয়ই ঘুল নিশাচর প্রজাতির লাল জিন ছিল? হ্যাঁ। কারিমাকে যদি বিয়ে দিয়ে দেই তাহলে কি মাহজার ওকে ছেড়ে দিবে হুজুর? এ কাজ ভুলেও করতে যেও না। মাহজার ইফরিত প্রজাতির কালো জিন, বাকি সব জিনদের থেকে আলাদা ও শক্তিশালী। কারিমার বিয়ে হলেও মাহজার তাকে ছাড়বে না। যার সঙ্গে বিয়ে দিবে তাকেও মেরে ফেলতে পারে। তুমি জেনে বুঝে এটা করো না। তবে কি করা যায় হুজুর? আতঙ্কে থাকি, কখন কারিমাকে ক্ষতি না করে বসে মাহজার। কারিমাকে সে পাগলের মতো ভালোবাসে, তাই ওর কোনো ক্ষতি মাহজার করবে না। শুধু কিছু সময়ের অপেক্ষা মাত্র। দেখো কারিমার ভাগ্যে আল্লাহ কি লিখে রেখেছেন। মুখ কালো হয়ে গেল মতিন সাহেবের। কোনো এক দুর্ভোগে জীবন অতিবাহিত হচ্ছে তাদের। আর সেই দুর্ভোগের নাম ইফরিত বংশের কালো জিন মাহজার তালসে। মাস দুয়েক আগে কোনো এক পুকুর পাড়ে কারিমাকে দেখে মাহজারের মনে ধরে, ভালোবেসে ফেলে কারিমাকে। তখন থেকেই অনেকবার কারিমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল মাহজার। কয়েকবার ভর করেছিল কারিমার শরীরে। বিভিন্ন কৌশলে তাকে তাড়াতে সক্ষম হলেও মেয়ের জীবন থেকে চিরতরে সরাতে পারেনি। এই জন্যই কারিমার শরীরে তাবিজ রয়েছে, যাতে করে মাহজার তার ধারে কাছে না আসতে পারে। মাহজার চলে যাওয়ার সময় বলে গিয়েছিল কারিমাকে সে কখনোই ছাড়তে পারবে না। কোনো পুরুষ তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে তাকে বলি দিয়ে তার রক্তপান করবে। এমন ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন তারা সকলে। তার একমাত্র কন্যাকে নিয়ে ভীষণ চিন্তিত মতিন সাহেব। গালে হাত রেখে একধানে কারিমা বালতির পানে চেয়ে আছে। আজ সকালেও বালতি ঠিক উঠানের মাঝ বরাবর পেয়েছে। সে জানে এই বালতি সে জিনটি দিয়ে গেছে।
এসব কথার ঊর্ধ্বে সে ভাবছে মাহজারের কথা। এ যদি মাহজার হয়ে থাকে তখন আবারও তার উপর ভর করবে, তাকে নিয়ে যাবার চেষ্টা করবে। কিন্তু কেন জানি তাকে মাহজার বলে মনে ঠিকছে না। অবশ্য সে মাহজারকে দেখেছে, তারা যে রূপ পরিবর্তন করতে পারে সেটাও তার জানা। তাই সে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। আজও যাবে পানি ফেলতে। ঘড়িতে 1টা বাজে, এখনো অনেক সময় বাকি। এই সময় সে একটি উপন্যাস পড়ে শেষ করতে পারবে। নামাজ খাওয়া দাওয়া সেরে বই পড়তে বসে যাই। 4টার দিকে পড়া শেষ হয়। আজান দেওয়ার আগ মুহূর্তে দাদিজানকে কিছু হাদিস পড়ে শোনাই। আজান শোনাই কারিমা নামাজ আদায় করে নেয়। 5:35 বালতি নিয়ে রওনা হয়। বুকে বিন্দু বিন্দু ভয় জড়ো হয়েছে। পানি ফেলে ডোবার পানে নজর বুলিয়ে পেছন ফিরে তাকাতেই সাদা রঙের বিড়ালটিকে সামনে দেখতে পাই। কারিমা ডান দিকে সরে দাঁড়াই, সেখান থেকে পালাতে সুবিধা হবে ভেবে। বিড়ালটি কারিমাকে দেখে কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলল, আজ বালতি ফেলে গেলে কিন্তু দিয়ে আসতে পারবো না। কারিমা কিছুটা কাপা স্বরে বলল, আপনাকে তো বলা হয়নি বালতি দিয়ে আসতে। বাহ, এটাকেই বলে উপকারীর পায়ে দড়ি। কারিমা কিছু বলল না। ব্রুজোরা শুরু হয়ে গেল তার। বিড়ালটি তাকে পুনরায় বলল, আমাকে ভয় করে আপনার? কারিমা নরম স্বরে বলল, স্বাভাবিক, আপনি একজন জিন। হ্যাঁ, আমি জিন প্রজাতির লোক। আপনি এখানে ময়লা খেতে আসেন? ছি, ময়লা খেতে যাব কেন? তবে এখানে কেন আসেন? কেন, এখানে আসতে নিষেধ আছে? কারিমা বলে, এটা কিন্তু বলিনি। সেদিন আমি তাড়াহুড়ায় এই পথ দিয়ে মসজিদে যাচ্ছিলাম নামাজের জন্য, আর আপনি আমাকে ময়লা পানি দিয়ে অর্ধ গোসল করিয়ে দিলেন। কারিমা মাথা নত করে বলল, আমি সেদিনের জন্য লজ্জিত। সমস্যা নেই, আমি জানি আপনি ইচ্ছা করে ফেলেননি। শুক্রিয়া বোঝার জন্য। আচ্ছা, আপনার নাম জানতে পারি? সে ডিরেক্ট বলে দিল, না। কারিমা বলল, কেন? সে কথা এড়িয়ে পাল্টা প্রশ্ন করল, আপনার নাম কারিমা? কারিমা অবাক না হয়ে স্বাভাবিকভাবে বলল, জি। বাসায় যান, কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। কারিমা তাকে বলল, আপনার নাম কিন্তু বললেন না। তোলা রইল অন্য একদিনের জন্য। ঠিক আছে, আমি গেলাম বলে কারিমা হাঁটা ধরল। বিড়ালটি কারিমা যাওয়ার দিকে তাকিয়ে আছে। কারিমা একবার পেছনে তাকিয়ে আবার হাঁটতে লাগলো। এর আগে কারিমা কখনো কোনো যুবকের সঙ্গে নিরালায় কথা বলেনি। এই প্রথম কোনো যুবকের সঙ্গে কথা বলল, তাও একজন জিনের সঙ্গে। এখন কারিমার মনে ভয় লাগছে না। বুঝতে পারে সে তাকে কোনো ক্ষতি করবে না। বাড়িতে ফিরে ভাবে তার কথা। নাম না বলার কারণ বুঝে উঠতে পারছে না। যদি আবার ইনি মাহজার হয় তখন? মাহজারের কথা মনে উঠতেই ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায়। তার সুদর্শন রূপের আড়ালে বিভৎস চেহারা দেখলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। মনে করতে চায় না মাহজারের কথা। অজু করে বারান্দা থেকে নিজের কামরায় ফিরে। 3 দিন কারিমা পানি ফেলতে আসে না। এদিকে সেই জিনটি কারিমাকে এক ঝলক দেখার জন্য সেখানেই বসে রয়, কিন্তু মিলে না কারিমার দেখা। সে নিজেকে আটকে রাখতে সক্ষম হচ্ছে না। ছুটে গিয়ে কারিমাকে দেখতে যেতে মন চাইছে, কিন্তু কোনো অদৃশ্য দেয়াল তাকে ক্রমশ বাধা দিচ্ছে। প্রথম দেখাতে কারিমাকে ভালোবেসে ফেলেছে সে। কারিমাকে ছাড়া মাথায় অন্য কিছু আসছে না। না কাউকে বোঝাতে পারবে এই যন্ত্রণাদায়ক অনুভূতির কথা। সে আর অপেক্ষা করতে পারছে না। অদৃশ্য হয়ে কারিমাদের বাড়িতে প্রবেশ করে। ডান পাশের কামরায় উপস্থিত হতেই পুরো কামরা শীতল হয়ে যায়। একটা মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ে পুরো কামরা জুড়ে। কারিমার মাথায় জলপট্টি দেওয়া। 3 দিন পর্যন্ত জ্বর সর্দিতে ভুগছে সে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে বিধায় চোখ বন্ধ রেখেছে। কিন্তু যখনই মিষ্টি সুবাসটা তার নাকে এসে লেগেছে, খুব ভালো লাগছে তার। মাথার যন্ত্রণা যেন অর্ধেক সেরে গেছে। কিছুটা সুস্থ অনুভব করছে সে। মৃদু মিষ্টি স্বরে ভেসে আসলো কারিমা নামটি। কণ্ঠ চেনা জানা মনে হচ্ছে কারিমার। মাথা থেকে জলপট্টি সরিয়ে চোখ নামিয়ে তাকাই। তার থেকে 4-5 হাত দূরে অবস্থিত সে জিন যুবকটি। কারিমা তাকে দেখে ব্যস্ত হয়ে পড়ে। মাথায় কাপড় দিয়ে গায়ের কাঁথা শরীরে পেঁচিয়ে নেয়। বিস্ময় কণ্ঠে শুধালো, আপনি আমার কামরায় কিভাবে এলেন? উড়ে উড়ে। কারিমা হতভম্ব হয়ে তাকাই। জিন জাতি উঠতে পারে সেটা সে জানে, তবুও বোকার মতো প্রশ্ন করে বসে নিজেকে বোকা প্রমাণিত করল। কারিমাকে নিরুত্তর দেখে সে বলল, 3 দিন ধরে আপনি ডোবার কাছে আসেননি, তাই আপনাকে দেখতে এলাম। আমি অসুস্থ, দেখতে পাচ্ছি। কারিমা বিব্রত বোধ করছে।
আজ সে প্রথম দিনের রূপ নিয়ে তার সম্মুখীন হয়েছে। তার নুরানি চেহারায় কামরাটি যেন আলোকিত হয়ে উঠল। কারিমা লজ্জাপীড়িত। জিন যুবকটি কারিমার দিকে নেশালো চোখে তাকিয়ে আছে। এই 3 দিনে অনেকটা শুকনো দেখাচ্ছে কারিমাকে। চেহারায় ফ্যাকাশে ভাব ফুটে উঠেছে। প্রিয়তমাকে দেখাই পিপাসা আখি যুগল দিয়ে মিটাতে ব্যস্ত। কারিমা না তাকিয়ে নরম স্বরে বলল, আপনি চলে যান, এভাবে আমার বলতে হবে না, আমি চলে যাচ্ছি। ক্ষীণ স্বরে বলেই জিন যুবকটি কারিমার নিকট এলো। মিষ্টি সুভাষের তীব্রতা আরও বেড়ে গেল। সে আলতো করে কারিমার মাথায় হাত রাখল। চোখ বুজে এলো কারিমার। স্পর্শ না করেই এতটুকু মালুম করল বেশ নরম তার হাত। কিছুক্ষণ পর সরিয়ে নিল হাত। নরম স্বরে বলল, ইনশাআল্লাহ অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন আপনি। কথাটা শেষ হবার পরপরই উদাও হয়ে গেলেন। কামরায় এখন আর মিষ্টি সুবাস নাকে লাগছে না। চারদিকে শক্ত নজর বুলাই কারিমা। কোথাও মিলল না তার দেখা। মনটা কেন জানি বিষণ্ণতায় আটকে গেল। কোনো এক তেতো অনুভূতি তাকে আষ্টে পিষ্টে আবদ্ধ করে নিল। সন্ধ্যার আকাশে কমলা রংচঙে রূপ ধারণ করেছে। আর কিছুক্ষণ বাদেই সূর্যাস্ত যাবে। পৃথিবীর বুকে নেমে আসবে অন্ধকার। কারিমা উঠোন জুড়ে পায়চারি করছে। ও এখন পুরোপুরি সুস্থ। আর এই সুস্থতার পিছনে মূল উৎস সে। কাল মাথায় হাত দেওয়ার পরপরই অসুস্থতা যেন তাকে ছেড়ে পালিয়ে গেছে। ছিল না মাথা ব্যথা, না ছিল জ্বর। কাল থেকে প্রচুর ভেবেছে সে কিভাবে তাকে সে সুস্থ করে দিল। কোনো জাদু দিয়ে। তার সঙ্গে দেখা করার জন্য কারিমার মনটা ছটফট করছে। একটিবার কথা বলতে পারলে হয়তো শান্তি লাগতো। এমন চাপা অনুভূতি আর কতক্ষণ আটকে রাখবে জানে না। শেষে সে নিজেই বালতি নিয়ে এগিয়ে যায় ডোবার দিকে। নজর বুলিয়ে চারপাশে তাকানোর পরপরই তার কণ্ঠস্বর শুনতে পাই, আমাকে খুঁজছেন কি? কারিমা হকচকিয়ে উঠে ঘুরে তাকাই। এখন সে স্বস্তি অনুভব করছে। ভেবেছিল হয়তো তার দেখা পাবে না। কারিমা তাকে আগের ন্যায় বসে থাকতে দেখতে পায় বিড়াল বেশে। কারিমা তার কথায় উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আপনি কি ম্যাজিক করেছিলেন যার কারণে আমি এখন সুস্থ? রোগ সুস্থতা আল্লাহর দান, আমি শুধু ওসিলা মাত্র। তার মানে আপনি কিছুই করেননি? আমরা জিন প্রজাতি, আল্লাহ আমাদের কিছু শক্তি দিয়েছে। কারিমা আর কোনো প্রশ্ন করে না, চুপটি করে নজর সরিয়ে দাঁড়িয়ে রয়। সে বলে, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? এমন প্রশ্ন শুনে কারিমা কিছুটা লজ্জা পেল। নজর সরানো অবস্থায় মৃদুস্বরে বলল, না। তাহলে হয়তো বুঝবেন না। কারিমা বলে, কি? ভালোবাসা। কারিমা বলে, আপনি ভালোবাসেন? হ্যাঁ। কে সে? এই উত্তরটাও তোলা রইল। কারিমা মেকি রাগ দেখিয়ে বলল, তুলেই রাখেন, বলতে হবে না। রাগ করলেন নাকি? রাগ করার কোনো অধিকার আছে কি? সে বলে, হঠাৎ অধিকার টানছেন যে? কারো প্রিয়জন হতে গেলে অধিকার লাগে, জানা ছিল না। কারিমা বলে, এখন তো জানলেন। চললাম বলে কারিমার সামনে এগিয়ে যেতে সে প্রশ্ন রাখে, কালকে আসবেন? কারো সঙ্গে দেখা করতে গেলেও অধিকার লাগে, তাই আসবো না। আচ্ছা, ভালো থাকবেন বলে সে নিজেই উধাও হয়ে গেল। কারিমার ভেতরটা যেন রাগে দগদগিয়ে উঠল। ঠান্ডা মস্তিষ্কে জায়গা প্রস্থান করল সে। মতিন সাহেব রাত 10টা নাগাদ জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিলেন। হাতে ছিল বাজারের ব্যাগ। হালকা পাতলা কিছু বাজার করে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। আরও 2-3 পা এগোতেই তার কয়েক হাত দূরে একটি কালো বিড়াল পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো। মতিন সাহেব সেটা দেখেও না দেখার ভান করে হাঁটছে, কারণ সে জানে এটা মাহজার। তার চোখ দুটি লাল বর্ণের। মাহজার তার উদ্দেশ্যে বললেন, কেমন আছেন মতিন সাহেব? তিনি কিছু বললেন না, মনে মনে দোয়া দুরূদ পাঠ করছেন। ছাইপাশ বলা বন্ধ করুন, আমি সহ্য করতে পারছি না। তবুও তিনি দোয়া দুরূদ পড়া বন্ধ করলেন না। বিড়ালটি রাগ নিয়ে বলল, কারিমাকে আমার থেকে দূরে রেখেছেন, চাইলে আমি আপনাকে এখানেই মেরে ফেলতে পারি, কিন্তু সম্পর্কে আপনি আমার শ্বশুর, তাই ছেড়ে দিলাম। আল্লাহ আমাকে রাখতে চাইলে তুই মারবি কিভাবে? যেভাবে একটু আগে একটা বাচ্চার প্রাণ নিয়ে নিলাম, সেভাবে চলে যা, নয়তো। তার মুখ থেকে অবশিষ্ট কথা কেড়ে নিয়ে বলল, নয়তো কি?
আমাকে বোতলে বন্দি করবেন? দরকার হলে তাই করব। কারিমার বাবা দেখে এখনো বেঁচে আছেন, নয়তো বহুত আগেই আপনার মৃত্যু আমার হাতে হতো। চলে যা। যাব, কিন্তু আপনার মেয়ের জীবন থেকে কখনোই যাব না। কারিমা আমার ভালোবাসা। মতিন সাহেব প্রতি উত্তরে কিছুই বললেন না। কিছুক্ষণ পর গায়েব হয়ে গেল মাহজার। তিনি কিছুটা সরু নিঃশ্বাস নিলেন। তার মাথায় কারিমাকে নিয়ে চিন্তাভাবনার উদয় হলো। প্রতিদিন কারিমা পানি ফেলার নয়তো অন্য কোনো বাহানায় সেই ডোবার নিকট যেত, তার সঙ্গে কথা বলতো। সময় অতিবাহিত হবার সঙ্গে সঙ্গে তাদের মধ্যকার সম্পর্ক বন্ধুত্বের রূপ নিল। আস্তে ধীরে বন্ধুত্বের রূপ থেকে ভালো লাগায় মোড় নিল কারিমার মনে। নাম না জানা জিন প্রজাতির এক যুবককে তার ভালো লেগে যায়। জিন যুবকটি কারিমার মনের কথা জানতে চাইছে, কিন্তু প্রত্যাখ্যান করার কথা ভেবে বলতে পারছে না। রোজ তাদের এভাবেই কথাবার্তা দেখা সাক্ষাৎ হতো। একদিন জুলেখা বানুর নজরে বিষয়টি পড়ে। তিনি উঠানে হাঁটা চলার মাধ্যমে তসবিহ গুনছিলেন। কারিমাকে ডোবার সামনে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলতে দেখে এগিয়ে গেলেন। পেছন থেকে দাদিজানের ডাক শুনেই কারিমা থতমত খেয়ে ঘুরে তাকায়। দাদিজান সামনে তাকিয়ে খুঁজছে সেই ব্যক্তিকে যার সঙ্গে তার নাতনি এতক্ষণ কথা বলেছে, কিন্তু তার নজরে কেউ এলো না। কারিমা ভীতুগ্রস্ত হয়ে দাদিজানের নিকট এগিয়ে গেল। বলল, কিছু বলবেন দাদিজান? তার আগে বলো তুমি কার সঙ্গে কথা বলছিলে? কারিমা ভীতি উদ্বেগ নিয়ে বলল, কোথায়, কারোর সঙ্গে না তো। তোমার মুখে মিথ্যা কথা মানায় না কারিমা, সত্যি করে বলো বনু। সত্যি বলছি দাদিজান, কেউ ছিল না এখানে, আপনি ভুল দেখেছেন। জুলেখা বানু কথা বাড়ায় না। তিনি জানে কারিমা তাকে মিথ্যা কথা বলছে। তিনি গুরুগম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে না এখানে আসতে বারণ করেছি, তবুও কেন এসেছ? আর যেন না দেখি। জি দাদিজান, জবাব দিয়ে কারিমা পাশ কাটিয়ে চলে গেল। তিনি একবার ডোবার চারদিকে ভালো করে পর্যবেক্ষণ করলেন। তার মনে সন্দেহ ঠেকছে। মিনিট কয়েক দাঁড়িয়ে থেকে চলে এলেন। রোজ তিনি লক্ষ্য করেন তার নাতনি ডোবার সামনে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলে। কারিমা ঠিক পেছনে দাঁড়িয়ে সেটি লক্ষ্য করে। নাতনিকে জিজ্ঞেস করলে সঠিক উত্তর মিলবে না বিধায় জিজ্ঞেস করে না। তার মনে সন্দেহ জাগে মাহজারকে নিয়ে। হয়তো এবার নতুন কৌশলে তার নাতনিকে নিতে এসেছে। বিষয়টি তার ছেলেকে জানানো উচিত বলে মনে করেন তিনি। মধ্যরাতে হঠাৎ কারিমার ঘুম ভেঙে যায়। তার কেন জানি মনে হচ্ছে ও নাম ধরে কেউ ওকে ডাকছে। উঠে বসে নজর বুলাই। কারিমা একাই সই কামরাতে। পাশে হাতড়িয়ে অন্য গায়ে পেঁচিয়ে মাথায় দিয়ে খাট থেকে নামে। জানলার কপাট খুলে বাহিরের পানে তাকাই। আকাশে গোলাকৃতির চাঁদের আলোয় ঝলমল করছে চারদিক। বেশ ভালো লাগে কারিমার। মনে পড়ে তার কথা। মৃদু মুস্কি হাসি প্রতিফলিত হয় ঠোঁটে। হঠাৎ যেন কারিমা কেঁপে উঠল কারো বিদঘুটে কণ্ঠস্বর শুনে। স্থির নয়নজোড়া এদিক সেদিক তাকিয়ে খুঁজছে। পুনরায় কারিমা ডাক শুনতে পাই। আচমকিক ডাকে আবার চমকে উঠল। সে জানে এ কণ্ঠ কার। চিনতে অসুবিধা হয় না তার, এটাই মাহজার। আওয়াজ অনুসরণ করে সামনে গাব গাছের দিকে তাকাতেই মোটা উঁচু ডালে একটি কালো রঙের বিড়াল নজরে পড়ে। কারিমা ভয়ে এক কদম সরে যেতে নিলেই মাহজারের রুদ্ধ কণ্ঠস্বর শুনতে পাই, খুলে ফেলো তোমার শরীরের তাবিজ, চলে আসো আমার কাছে, চলো এক হয়ে যায় আমরা, আলিঙ্গন করে নাও আমায়, খুলে ফেলো কারিমা, খুলে ফেলো সকল তাবিজ। কারিমা যেন কোনো এক স্বপ্নের মাঝে আটকে গেছে। নেই হুশ। এক ধ্যানে চেয়ে আছে বিড়ালরূপী মাহজারের দিকে। আনমনে এক হাত চলে যায় বাহুতে রাখা তাবিজের দিকে। মাহজার যেন খুশি হলো। তার ঠোঁটের হাসি চওড়া হয়। কারিমাকে সে তার নিজের বশে এনেছে। আজ তার স্বপ্ন পূরণ হবে। কারিমা তাবিজ খুলে ফেলবে। আচমকায় দমকা বাতাসে জানলা বন্ধ হয়ে যায়। শব্দে কারিমার হুশ ফিরে আসে। বাহুর কাছ থেকে হাত সরিয়ে ফেলে। নিচের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হচ্ছিল বা কি করতে যাচ্ছিল। হঠাৎ বাহির থেকে গাছের ডাল মরমরিয়ে ভাঙার শব্দ আসতে লাগলো। যেন প্রচুর ঝড় হচ্ছে, এক ভয়ঙ্কর ঝড়। দেহখান কেঁপে উঠল তার। চোখে মুখে একরাশ বিস্ময় ভাব। অচেনা অজানা একটি কামরার বিছানায় একাকী বসে আছে কারিমা। বিলাসবহুল বাড়িতে পুরো একা অবস্থান করছে সে।
ঘণ্টাখানেক আগে তার বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। সদ্য বিয়ে হওয়া লোকটিকে আগন্তুক বলে সম্বোধন করে। কাল রাত যে কোনোভাবে অতিবাহিত হয়েছে। 1 ঘন্টা বাদে পুরোপুরি থেমে যায় সব। কোথাও কোনো শব্দ নেই। কারিমা সারা রাত ছটফট করতে করতে মধ্যরাতে ঘুমিয়েছে। সকালে উঠে সকলের নজর যায় গাবগাছে। সেটি ভেঙে কাত হয়ে পড়ে রয়েছে। সকলের মনে সন্দেহ। না হয়েছে কাল কোনো বৃষ্টি, না ঝড়। কিভাবে গাছটি ভেঙে গেল কেউই কিছু বুঝতে পারছে না। গাছের ডালে বিভিন্ন নখের আঁচড় রয়েছে। মতিন সাহেব তৎক্ষণাৎ বড় হুজুরের উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে ফিরে আসার পর জানাই তার বিয়ে ঠিক করা হয়েছে। আজ রাতেই বিয়ে হবে। কিছুক্ষণের জন্য কারিমা নিস্তব্ধ, নীরব হয়ে গিয়েছে। চোখের সামনে সেই জিনটির চেহারা ভেসে উঠেছে। কাটানো মুহূর্ত, তার বলা সকল কথা মনে করুণভাবে বিচারণ করছে। এসবকে পেছনে ফেলে বিয়ে করতে হয় এক আগন্তুক ব্যক্তিকে। এখন তার নতুন দুনিয়া বলতে এই আগন্তুক ব্যক্তি। পরিবারের সবার কথা খুব মনে পড়ছে। চোখের কোনায় অশ্রু এসে ভিড় করে। মুছে ফেলে অপেক্ষা করতে থাকে স্বামীর জন্য। গাড়িতে করে এখানে এসেছে। একজন কালো বোরকা পরা মেয়ে তাকে এই কামরায় রেখে চলে গেছে। আর সে এলো না। সে যতটুকু বুঝতে পেরেছে তার স্বামীও ধার্মিক লোক। ক্যাস ক্যাস শব্দে দরজা খোলার আওয়াজ হয়। মনে হচ্ছে সে ফিরেছে। কারিমা বোরকা ও হিজাব পরা অবস্থায় বসেছিল। তার আসার আওয়াজ শুনে মাথা নত করে রাখে। খুব মিষ্টি একটা সুবাস তার নাকে এসে তীব্রভাবে লাগছে। আস্তে ধীরে সুবাসটির তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। মনে হচ্ছে সে তার অতি নিকটে আছে। সুন্দর কণ্ঠে ভেসে আসলো সালাম। আসসালামু আলাইকুম। কারিমা মৃদুস্বরে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কারিমা একটু অবাক হলো। অতি সুন্দর করে কথা বলেন তিনি। তার এতটুকু কথায় বুঝতে পারে সে খুব ভালো মনের অধিকারী। হয়তো দেখতেও বেশ সুদর্শন হবেন। না দেখে অনুমান করা বেমানান। তবুও সে একটু অনুমান করল। তিনি আবার বললেন, হঠাৎ করে বিয়ে হয়েছে, তাই আপনার সম্পর্কে তেমন কিছুই জানতে পারিনি। আমার নামও নিশ্চয় আপনি জানেন না। কারিমা মৃদুস্বরে আওড়ালো, না, আমার নাম মাহনাত তালশেব। আপনার নাম তো কারিমা। জি। একটা প্রশ্ন করি? সে বলে, জি করুন। আমার বিষয়ে আব্বু কিছু বলেছে আপনাকে? হ্যাঁ, মাহজার নামের একটি জিনের কথা বলেছেন তিনি। এই জন্যই হঠাৎ করে বিয়ে হয়েছে আমাদের। কারিমা বলে, বিয়ের সঙ্গে কিসের সংযোগ? সে বলে, আপনি বুঝবেন না। আপাতত এসব ভুলে ফ্রেশ হয়ে নিন। শুকরানা নামাজ পড়তে হবে আমাদের। কারিমা তৎক্ষণাৎ আর কোনো প্রশ্ন করতে পারেন না। মাহনাদ ব্যাগের ভেতর থেকে কিছু জামা কাপড় বের করে বিছানার উপর রেখে বলল, যেটা পছন্দ হয় পড়তে পারেন, আমি পাশের রুমে আছি। কারিমার বুক চিরে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সেখান থেকে একটি ড্রেস নিয়ে বোরকা খুলে ওয়াশরুমের দিকে এগিয়ে যাই। যখন বের হয় তখন মাহদানকে জায়নামাজ হাতে বিছানায় বসে থাকতে দেখে। চোখাচোখি হয় দুজনার। কারিমা নজর সরিয়ে নিলেও মাহদান একদৃষ্টিতে তাকিয়ে আছে। কারিমাকে দেখে বিড়বিড় করে মাশাআল্লাহ বলে। কারিমা এগিয়ে এসে জিজ্ঞেস করে, এখানের কাপড়গুলো কোথায়? আলমারিতে রেখেছি, লাগবে কি? কারিমা বলে, না। তাহলে নামাজ শুরু করা যাক। কারিমা মাথা দুলিয়ে হ্যাঁ সম্মতি জানাই। দুজনে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করে নেয়। নামাজ শেষে কারিমা মাহদানের পা ধরে সালাম করে। ঠিক ওই মুহূর্তে তার খুব জিনটির কথা মনে ওঠে। তাকে ভুলে চাপা ভালোবাসাকে বিসর্জন দেয় তৎক্ষণাৎ। সে তার অতীত, মাহদান তার বর্তমান, ভবিষ্যৎ। তাই তাকে আঁকড়ে ধরে রাখা বোকামি। এখন তার স্বামী সব। মাহদান কারিমাকে তুলে কপালে গালে আলতো করে চুমু দেয়। কারিমা কিছুটা ইতস্তত বোধ করে। মাহদান বুঝতে পেরে ছেড়ে দিয়ে বিছানায় ঘুমানোর নির্দেশ দেয়। কারিমা শুয়ে পড়ে। মাহদান লাইট অফ করে কামরা ত্যাগ করল। কারিমা হাজারটা চিন্তাভাবনা করতে করতে ঘুমিয়ে যায়। মধ্যরাতে কারিমা অনুভব করে কেউ তাকে জড়িয়ে ধরেছে। চোখ বন্ধ অবস্থায় সেই চিরচেনা সুবাস নাকে এসে লাগে। কারিমা নিজেও আলিঙ্গন করে নেয় তাকে। বুকে মুখ গুজে ফেলে। চোখ খোলার ইচ্ছা যাচ্ছে না। ফজরের আজানের ধ্বনি কানে আসতেই ঘুম পাতলা হয়ে আসে কারিমার। চোখ মেলে তাকাতেই নিজেকে একা বিছানায় আবিষ্কার করে। তার যতটুকু মনে হচ্ছে রাতে কেউ তাকে জড়িয়ে ধরেছিল। তাহলে সেটা স্বপ্ন ছিল? মুহূর্তেই মনটা খারাপ হয়ে যায় তার। বিষাদময় শুকনো মুখে বিছানা থেকে নেমে যায়।
লাইট অন করতেই পুরো কামরা ফকফকা। আপাতত সে এই কামরাতেই একাই রয়েছে। মনে কৌতূহল জাগছে মাহনাতকে নিয়ে। তিনি কোথায়? আগে নামাজ আদায় করে নেয়, তারপর কামরা থেকে বের হয়। সে এখন 2 তলায়। নিচে বড় হল রুম, পাশে রান্নাঘর ও আরও কিছু গেস্ট রুম রয়েছে। তার কামরার সঙ্গে আরেকটি কামরা আছে, হয়তো সেখানে আছে মাহদান। সে বেশি ঘাটে না, ফিরে এসে ঘুমিয়ে যায়। সকাল 10টার দিকে কারিমার সঙ্গে পরিবারের সকলে দেখা করতে আসে। মাহদানও সেখানে উপস্থিত ছিল। তার ছোট শালার সঙ্গে দুষ্টুমি করছিল। দাদিজান কারিমাকে নিয়ে সবার থেকে দূরে এলেন। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো বনু? জি দাদিজান। কোনো সমস্যা হয়নি তো রাতে? না তো। হঠাৎ এই প্রশ্ন কেন করছেন দাদিজান? দাঁড়াও, নাতি জামাই এখানে আসো তো একটু। মাহদানকে ডাকলেন তিনি। কারিমা আস্তে করে বলল, তাকে কেন ডাকছেন? চুপ করো তুমি। মাহদান এগিয়ে এলেন, হাসি মুখে বললেন, জি দাদিজান বলুন। রাতে ঘুম কেমন হলো নাতি জামাই? মোটেও ভালো না। আপনার নাতনি আমাকে ঘুমাতেই দেয়নি। সারা রাত গলা জড়িয়ে শুয়েছিল। কিছুটা দুষ্টুমির ছলে বলল। কারিমার মুখ কিছুটা বেঁকে আসে মাহদানের মিথ্যে কথা শুনে। তবুও তার চোখের পানে তাকাতে পারছে না কারিমা। ছোট মানুষ তো, ভয়ে হয়তো গলা জড়িয়ে রেখেছিল। আজ তুমি ওর গলা জড়িয়ে শুয়ে থাকবা, হিসাব বরাবর। জুলেখা বানু মুস্কি হাসি দিয়ে বললেন। মাহদান বলল, জি দাদিজান। কারিমা লজ্জায় পড়ে যায়, মনে মনে বলছে, তেমন গালাগালি জানি না, নয়তো আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দিতাম। মাহদান মৃদু হাসে। কারিমা তার মায়ের কাছে এগিয়ে যায়। এখানে থাকলে লজ্জায় নাক কাটা যাবে। দুপুরের খাওয়া দাওয়ার পর তারা বিকালের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আজ কারিমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মাহদান 3 দিন পর যাওয়ার আর্জি পেশ করে। মতিন সাহেব কিছু বললেন না, শুধু যাওয়ার সময় মেয়েটাকে দেখে রাখার বার্তাটি অনুরোধ করে বলে গেলেন। রাত 9টা ছুঁই ছুঁই। পুরো বাড়িতে কারিমা একা। মাহদান বাড়িতে নেই। একা একা খারাপ লাগছে। বারান্দায় এসে দাঁড়াই। আকাশে আজও পূর্ণিমার চাঁদ চকচক করছে। ঝলমলে সোনালি চাঁদ তাকে খুব আকর্ষণ করছে। মন চাইছে আকাশে উড়ে বেড়াতে। হঠাৎ ওর নাম ধরে কেউ ডেকে উঠল। সেই চিরচেনা কণ্ঠস্বর। কারিমার ছটফটানি বেড়ে গেল। এক নজর তাকে দেখার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। ডানে বামে তাকিয়ে খুঁজতে থাকে। তখন পুনরায় স্বরটা ভেসে আসে, কারিমা। স্থির হয়ে যায় কারিমা। সে প্রচণ্ড খুশি, চিৎকার করে বলে, দয়া করে সামনে আসুন, আমি আপনাকে দেখতে চাই। আসতে পারবো না, কারণ তোমার শরীরে তাবিজ রয়েছে। আমি খুলে ফেলছি, তবু আপনি সামনে আসুন আমার। আমি আপনাকে ছাড়া নিঃস্ব। ভালোবাসো আমায়? বুঝতে পারেন না সেটা? আমি আপনার অবর্তমানে পাগল হয়ে যাচ্ছি। ভালো নেই আমি। সব তাবিজ খুলে ফেলো, আসবো তোমার সামনে, নিয়ে যাব তোমাকে অনেক দূরে। কারিমা হাতের গলার তাবিজগুলো খুলে ছুঁড়ে ফেলে নিচে। চিল্লিয়ে বলে, আসুন আমার সামনে, নিয়ে যান আমাকে আপনার কাছে। কথাটা বলার সঙ্গে সঙ্গে মাহজার কারিমার সামনে দৃশ্যমান হয়। ওর নাকে এসে লাগে পচা গন্ধ। বমি করার উপক্রম হয় কারিমার। মাহজারের বিভৎস চেহারা দেখে ভয় পেয়ে যায় কারিমা। কপাল কুঁচকে পিছনে সরে যেতে নিলে মাহজার বলল, চলো আমার সঙ্গে, আমি তোমাকে নিতে এসেছি। কারিমা কাপা কাপা স্বরে বলল, আপনি সে না আপনি? হ্যাঁ, আমি মাহদান নই, আমি মাহজার তালশে, মাহদানের বড় ভাই। কথাটা শেষ করে উচ্চস্বরে হাসতে লাগলো মাহজার। কারিমা তার কথা ঠিক বুঝে উঠতে পারছে না। সব কেমন ঘোলাটে লাগছে। মাহজার কারিমাকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে আগে ভালোবেসেছি, তোমার উপর আমার হক আছে, মাহদানের নয়। ক্ষোভ নিয়ে কথাটা বলেই কারিমাকে ধরতে আসতে চাইলে মাহদান কারিমাকে সরিয়ে নিয়ে হাতে একটি সোনালি রঙের সিলভারের বেস পরিয়ে দেয়, যেটা দেখে মাহজার কেঁপে ওঠে। মাহদানের উপর তেড়ে আসে। মাহদান মাহজারকে সঙ্গে নিয়ে অনেক উঁচুতে পাড়ি জমায়। কারিমা এটা দেখে আতঙ্কে বসে পড়ে। সে এতটুকু বুঝতে পারে মাহদানও একজন জিন প্রজাতির লোক, আর সে সেই জিন যাকে সে ভালোবেসেছিল। আকাশে একটি কালো আর একটি সাদা রঙের দুটি রশ্মির ক্রমাগত স্রোতের ন্যায় ছোটাছুটি করছে। কিছুক্ষণ পরপরই অগ্নি লাভার ন্যায় জ্বলজ্বল করে উঠছে। শুভ শক্তি ও অশুভ শক্তির যুদ্ধ চলছে। এমন দৃশ্য শুধু কেবল কারিমাই দেখছে। ঝড়ের বেগে মাহজার
মাহাদানকে আঘাত করছে। মাহাদান তার জিনি তলোয়ার দিয়ে নিজেকে বাঁচিয়ে নিচ্ছে। কালো জাদুর উপাসনা করে মাহাজার প্রচণ্ড শক্তিশালী হয়েছে। মাহানাদ কিছুতেই পেরে উঠছে না। হঠাৎ জিন জাদুর কথা স্মরণে আসে। যখন চাঁদ মেঘের আড়ালে ঢেকে যাবে ঠিক তখন আয়াতাল কুরসি পড়ে তরোয়াল দিয়ে ওর বুকে আঘাত করতে হবে, তাহলেই বিনাশ হবে মাহাজার নামক কালো বদ শক্তির। মাহাদান নিজের সর্বশক্তি প্রয়োগ করে মোকাবেলা করছে। ঠিক তখনই মেঘে ঢেকে যায় চাঁদ। মাহদান মাহজারের বুকে লাথি মেরে ঘুরিয়ে তরোয়াল ছুড়ে দেয় বুকের মাঝ বরাবর। মাহজার প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে আরম্ভ করে। আস্তে ধীরে ধোঁয়ায় মিলিয়ে যায় মাহজারের দেহখান। মাহনাদ তরোয়াল হাতে নিয়ে মলিন মুখে স্থির হয়ে রয় কিছুক্ষণ। ব্যালকনিতে দোলনায় বসে আছে মাহদান ও কারিমা। আজকের রাতটা ভীষণ সুন্দর। চাঁদের জ্যোৎস্না লুটোপুটি খাচ্ছে পুরো ভুবন জুড়ে। ভীষণ মিষ্টি বাতাস বইছে। রাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারিমার কোলে মাথা রেখে চোখ বুজে শুয়ে আছে মাহনাদ। হঠাৎ কারিমা বলে উঠে, আচ্ছা, আমি কি সত্যটা জানতে পারি, নাকি আপনার আসল পরিচয়টুকু পর্যন্ত শেষ? কি জানতে চাও প্রিয়তম? এই যে আপনার সঙ্গে আমার কিভাবে বিয়ে হলো? আপনার ভাই মাহজার কেন শয়তানি শক্তির উপাসনা করত? মাহদান কারিমার হাত ধরে দীর্ঘশ্বাস টেনে বলল, বাবা মাকে মাহজার ভাইয়া মেরে ফেলেছে যিনি তরোয়াল হাসিল করার জন্য। ছোট থেকে ভাইয়ার ইচ্ছা ছিল শয়তানকে ভক্তি করা, উপাসনা করা, অধিক শক্তিশালী হবার জন্য। তার যখন পূর্ণ বয়স হয় তখন সে যিনি তরোয়াল নেওয়ার জন্য জিন রাজ্যে যায়। বাবা মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। ভাইয়া প্রচণ্ড রেগে তাদের গলা কেটে হত্যা করে, কিন্তু সে তরোয়াল নিতে পারে না, কেননা সেই তরোয়াল কেবলই কোনো পবিত্র আত্মাই স্পর্শ করতে পারবে। ভাইয়া শয়তানি উপাসনা করে নিজের আত্মাকে অপবিত্র করে ফেলেছে। তারপর সে জিনরাজ্য ত্যাগ করে তোমাদের দুনিয়াতে এসে খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। নিজের বংশবিস্তারের লোভে অবিবাহিত মেয়েদের সঙ্গে মিলিত হয়, কিন্তু তার অপবিত্র শক্তি এতই প্রখর যে মেয়ের সঙ্গে মিলন হতো তারই মৃত্যু হতো। তাকে মারার জন্য জিন দাদু অনেক ইফরিত জিনকে পাঠিয়েছিলেন, কিন্তু ভাইয়া তাদের সকলকে মেরে ফেলে। তারপর আমার পূর্ণ বয়স হয়। জিনের তরোয়ালের সঙ্গে সঙ্গে জিনরাজ্যের বাদশাহ হই আমি। তোমাদের দুনিয়াতে আসার একটাই উদ্দেশ্য, ভাইয়াকে হত্যা করা। একদিন ডোবার কাছ থেকে যাওয়ার সময় তোমার সঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়। তোমাকে ভালোবেসে ফেলি। তোমার শরীরে তাবিজ রয়েছে সেটা আমি বুঝতে পারি, আর কে দিয়েছে সেটাও বুঝতে পারি। বড় হুজুরের সঙ্গে দেখা করি। তোমার কথা জিজ্ঞেস করাতে জানতে পারি ভাইয়া তোমাকে ভালোবাসে, বিয়ে করতে চাই। এতটুকু বলে থেমে গেল মাহদান। কারিমার পানে চেয়ে বলল, আমি ভালোবাসাকে সম্মান করি। ভাইয়া যদি পবিত্র আত্মা হতো আমি নিজে তোমার সঙ্গে বিয়ে দিতাম তার, কিন্তু ভাইয়ার দ্বারা তোমার ক্ষতি হবে। জিন মানুষে বিয়ে হয় না। আমি নিজেও চেয়েছিলাম তোমার থেকে দূরে থাকতে, কিন্তু এতটাই তোমাতে আসক্ত হয়ে পড়েছি ডোবার সামনে সারাক্ষণ বসে থাকতাম তোমাকে এক নজর দেখার জন্য। তারপর সেদিন রাতে ভাইয়া তোমাকে নিতে এসেছিল। সেদিনও আমাদের হাতাহাতি হয়েছিল। ওই দিনই ভাইয়াকে মেরে ফেলতাম, কিন্তু সে পালিয়ে যায়। পরের দিন বড় হুজুরের কাছে গিয়ে তোমাকে বিয়ে করার প্রস্তাব রাখি। যদিও এটা ঠিক ছিল না, কিন্তু কোনো উপায় ছিল না। তোমার বাবা এবং বড় হুজুর প্রথমে রাজি ছিল না, কিন্তু পরক্ষণে আমার দাদুর কথা শুনে তারা রাজি হয়। আমি তোমার কাছে পরিচয় গোপন রেখেছি শুধু তোমার ভালোবাসা দেখার জন্য। তুমি আমাকে কতটুকু ভালোবেসেছিলে। কারিমা বলে, বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, আমাদের বিয়ে হওয়াতে ভাইয়া আরও ক্ষেপে যাই, তাই আমার রূপ ধারণ করে তোমার শরীরে তাবিজ খুলে তোমাকে নিয়ে যেতে চেয়েছিল, কারণ সে আমাদের বিষয়ে জানতে পেরেছে। অধিক শক্তি অর্জন করার পরেও শুভ শক্তির হাতে তার মৃত্যু হলো। পুরো কথা শেষ করে মাহদান চুপ করে রইল। কারিমা মাহদানের চুলে আলতো হাত বুলিয়ে দিয়ে বলল, হয়তো আল্লাহ আমাদের ভাগ্যে এমনই লিখে রেখেছিল। আলহামদুলিল্লাহ, আমি কারিমাকে পেয়েছি। মৃদু স্বরে কারিমা বলল, আলহামদুলিল্লাহ, আমার ভালোবাসার জিনকে পেয়েছি। আমাদের ভালোবাসা না হয় সকলের চেয়ে ভিন্ন থাক। কথাটা বলেই মাহদান কারিমার মাথা নুইয়ে আলতোভাবে অষ্টদয়ে চুমু দেয়। কারিমা লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। মাহদান উঠে বসে কারিমাকে বুকের মাঝে আবদ্ধ করে নিল। পূর্ণ মিলন হলো তাদের ভালোবাসার। মানবজাতির ভালোবাসার মতো তাদের ভালোবাসাও পূর্ণতা পেয়েছে। এভাবেই যুগের পর যুগ বেঁচে থাকুক তাদের ভালোবাসা।
সমাপ্ত।